২৫০০ বছর আগে চীনা দার্শনিক সুন জুর সেই বিখ্যাত উক্তি, যুদ্ধে জেতাহারা নির্ধারিত হয়ে যায় যুদ্ধের আগে। যে কোনো যুদ্ধের রণনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর রাজনৈতিক যুদ্ধে তো বটেই। লোকসভা ভোটে বিজেপির কাছে জোরালো ধাক্কা খাওয়ার পর তৃণমূল এবার ভরসা রাখছে প্রশান্ত কিশোরের ওপর। সেই প্রশান্ত কিশোর ২০১৪ নরেন্দ্র মোদী বা ২০১৫ বিহারের বিধানসভা ভোটে নীতিশ কুমারের সাফল্যের পেছনে যার রণনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে প্রশান্ত শিবিরের দাবি। তবে পুরোটাই যে সাফল্য এমনটা নয়। ২০১৭ সালে প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তি করেও উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস। এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে নীতিশ কুমারের মন্তব্যে। কয়েকদিন আগে এবিপি আনন্দের একটি অনুষ্ঠানে নীতিশ কুমার বলেন, প্রশান্ত কিশোরকে জেডিইউতে নিতে নাকি তাকে একবার নয় দুবার সুপারিশ করেন খোদ অমিত শাহ। ২১ বিধানসভা ভোটের আগে হেন প্রশান্তের স্ট্র্যাটেজিতেই ভরসা রেখে এগোতে চাইছে তৃণমূল। অন্যদিকে আজ নিমতায় খুন হওয়া তৃণমূল নেতার বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এ রাজ্যের প্রতিটি ঘটনায় সন্ত্রাস ছড়াচ্ছে বিজেপি। তবে সেই খবরে আসার আগে আপনাদের দেখাবো মোদী নীতিশের স্ট্র্যাটেজিস্টের সঙ্গে এবার চুক্তি করল তৃণমূল। দেখুন। ২০১৪ নরেন্দ্র মোদী, ২০১৫ নীতিশ কুমার, ২০১৭ অমরিন্দর সিংহ, ২০১৯ জগনমোহন রেড্ডি। ভারতীয় রাজনীতির এই মহারথীদের নির্বাচনী সাফল্যের নেপথ্যে যার নির্বাচনী কৌশল এখন কার্যত গবেষণার পর্যায়ে পৌঁছে গেছেন তিনি প্রশান্ত কিশোর। আর সেই প্রশান্তের সঙ্গেই এবার চুক্তি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে তৃণমূলের আসন সংখ্যা এক ধাক্কায় ৩৪ থেকে ২২-এ নেমে এসেছে। একের পর এক বিধায়ককে দলে টানছে বিজেপি। হাতছাড়া হয়েছে ৪টি পুরসভা থেকে একাধিক গ্রাম পঞ্চায়েত। বিজেপি নেতারা হুঙ্কার ছাড়ছেন ৬ মাসও টিকবে না তৃণমূল সরকার। এই প্রেক্ষাপটে এবার বিখ্যাত নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ১ ঘন্টা ৪০ মিনিট ধরে বৈঠক করেন প্রশান্ত কিশোর। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য প্রশান্ত কিশোরের সংস্থার সঙ্গে তৃণমূলের চুক্তি হয়েছে। আসন্ন ভোটে তৃণমূলের নির্বাচনী কৌশল, প্রচার পদ্ধতি নির্ধারণে সাহায্য করবেন প্রশান্ত। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই কৌশল স্থির করতেও সাহায্য করবে প্রশান্তের টিম। বৃহস্পতিবারই কাজে নেমে পড়বে তাঁর কোম্পানি। রাজ্যে বিজেপির উত্থানের প্রেক্ষাপটে প্রশান্ত কিশোরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী গাঁটছড়া বাধাকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। যারা নিজের কর্মীদের উপর বিশ্বাস করে না, যারা সাধারণ মানুষের উপর বিশ্বাস করে না, প্রশান্ত কিশোর তাদেরকে জেতাতে পারবেন না। নির্বাচনী স্ট্র্যাটেজিস্টের বাইরে প্রশান্ত কিশোরের আরেকটি পরিচয়ও আছে। তিনি বিজেপি শরিক জেডিইউ এর সহ সভাপতি। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই প্রশান্ত কিশোরকে জেডিইউতে নেওয়ার জন্য সুপারিশ করেছিলেন খোদ অমিত শাহ। अब प्रशांत किशोर जी को पार्टी में शामिल कीजिए, इसके बारे में हमको तो दो बार भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष श्री अमित शाह जी ने कहा कि इसको अपना पार्टी में शामिल कीजिए। अच्छा, बड़ी खबर दे रहे हैं। आपको पूछ ही रहे हैं तो भाई आपके सामने कह देते, ऐसा मत समझिएगा कोई बात। हमारा और बीजेपी का रिश्ता ऐसा है कि अब जान लीजिए ठीक से, यहां कोई एक दूसरे के प्रति किसी भी प्रकार का भ्रम और कंफ्यूजन नहीं है। अब आ गए फिर तो एक दूसरे के प्रति सम्मान का भाव है। और प्रशांत किशोर ने काम किया है, प्रशांत किशोर को हम व्यक्तिगत रूप से बहुत स्नेह करते हैं। আর তাই রাজনৈতিক মহলে প্রশ্ন, বিজেপির এহেন ঘনিষ্ঠ বলে পরিচিত যিনি, সেই তাঁর সঙ্গেই পেশাদারি গাঁটছড়া বাঁধলেন কি করে তৃণমূল নেত্রী? প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে উড়িয়ে দিয়ে ২০১২ সালে তৃতীয়বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদী। সেই নির্বাচনে গুজরাটে বিজেপির রণনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্রশান্ত কিশোর। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে মোদীর দিল্লি সিংহাসনে বসার নেপথ্যেও প্রশান্তের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে রাজনৈতিক মহলে খবর। কিন্তু লোকসভা ভোটের পর বিজেপির সঙ্গে প্রশান্তের দূরত্ব তৈরি হয়। সঙ্গে সঙ্গে তাঁকে কাছে টেনে নেন নীতিশ কুমার। লালু নীতিশ কংগ্রেসের মহাজোটের হয়ে রণনীতি স্থির করেন প্রশান্ত। ২০১৫ সালে বিহার বিধানসভা নির্বাচনে মোদী অমিত শাহের জয়রথ থামিয়ে দেয় মহাজোট। ২৪৩টি আসনের মধ্যে মহাজোট পায় ১৭২টি আসন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পায় মাত্র ৫৭টি আসন। বিজেপির হার এবং মহাজোটের এই জয়ের নেপথ্যে প্রশান্ত কিশোরের রণকৌশল বড় ভূমিকা নিয়েছিল। সদ্য সমাপ্ত অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে ওয়াইএসআর কংগ্রেসের হয়ে ভোট সামলান প্রশান্ত কিশোর। দেখা যায় ১৭৫ আসন বিশিষ্ট অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে ১৫১টি আসন। উল্টো দিকে চন্দ্রবাবু নাইডুর টিডিপি মাত্র ২৩টি আসন পেয়েছে। অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা আসনের মধ্যে ওয়াইএসআর কংগ্রেস একাই পায় ২২টি আসন।
তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে চন্দ্রবাবু নাইডু ভোটের আগে মমতার ডাকে কলকাতায় এসেছিলেন এবং মমতা যাঁর হয়ে ভোটের প্রচারে বিশাখাপত্তনমে গিয়েছিলেন, সেই তেলেগু দেশম প্রধানই সম্প্রতি প্রশান্ত কিশোরকে আক্রমণ করে দাবি করেন অন্ধ্রপ্রদেশে ফর্ম 7 কেলেঙ্কারির নেপথ্যে বিহারি পিকে রয়েছেন। ওয়াইএসআর কংগ্রেসের হয়ে তিনি এমন প্রায় 7 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন যারা টিডিপি পন্থী। বন্ধু নাইডুর যার বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন, তারই সঙ্গে মমতার নির্বাচনী কৌশল চুক্তি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। কিন্তু প্রশান্ত কিশোরের সঙ্গে যে দলই হাত মেলায় সেই কি নির্বাচনী যুদ্ধে জয় পায়? প্রশান্তের কাছে কি কোনো জাদুদণ্ড আছে? রাজনৈতিক মহলে এই প্রশ্ন দীর্ঘদিনের। আর এই প্রেক্ষাপটেই উত্তরপ্রদেশের 2017 সালের বিধানসভা নির্বাচনের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2017 সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তি করে কংগ্রেস, কিন্তু ফল বেরোতে দেখা যায় 403 আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় কংগ্রেস মাত্র 7টি আসনে জিতেছে। আবার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ এই প্রশ্নও করেন, প্রশান্ত কিশোরই যদি 2014 লোকসভা নির্বাচনে মোদির উত্থানের নেপথ্যে বড় কারণ হন, তাহলে তাকে সঙ্গে নিয়ে মোদি তখন 282টি আসন পেয়েছিলেন, আর এবার তাকে ছাড়াই কি করে 303টি আসন পেলেন? অর্থাৎ প্রশান্তের সাফল্য যেমন আছে তেমনি ব্যর্থতাও আছে, আর আছে বহু প্রশ্ন। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন হলো, প্রশান্ত কি পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021-এ ফের ক্ষমতায় ফেরাতে? উত্তর দেবে সময়। এবিপি আনন্দ। আমি সুমনবাবুকে দিয়ে শুরু করবো। সুমনবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে লাগে? আমি এই জন্য প্রথম প্রশ্ন এটাই রাখছি যে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি অখিলেশ যাদব, কেজরিওয়াল, লালু প্রসাদ যাদব, চন্দ্রবাবু নাইডুদের হয়ে তাদের রাজ্যে গিয়ে প্রচার করেন, যিনি 2016-তে বলেন যে সবকটা আসনে আমি হচ্ছি প্রার্থী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশনের স্ট্র্যাটেজিস্ট প্রয়োজন। 1, 2 হচ্ছে যে প্রশান্ত কিশোর তো শুধু পোল স্ট্র্যাটেজিস্ট এরম নন, তিনি জনতা দল ইউনাইটেডের জেডিইউর ভাইস প্রেসিডেন্ট, এবং সেই জেডিইউ যারা এনডিএতে আছে অফিসিয়ালি বিজেপির শরিক। মানে আমি বলছি এরমও একটা চর্চা আছে, বিশেষ করে এই কিছুদিন আগে এবিপি আনন্দের অনুষ্ঠানে নীতিশ কুমার যা বললেন যে জেডিইউ দলে নেওয়ার ক্ষেত্রে দুবার তার নাম সুপারিশ করেন অমিত শাহ, যে বিজেপি মানে প্রণয় দ্বারা তৃণমূলকে দুর্বল করতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে প্রশান্ত কিশোরকে প্ল্যান্ট করে দিল না তো? আমি একদম সরাসরি সংশয়টা আপনার ক্যামেরার সামনেই বললাম না। আমি দেখুন, আপনারা প্রথমেই যেটা বললেন যে স্ট্র্যাটেজি বা কৌশলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে কোনো যুদ্ধে, মানে আপনি এমনি যুদ্ধ থেকে শুরু করে তৃণমূলের সব যুদ্ধে স্ট্র্যাটেজি একজনই ঠিক করেন, এতদিন করে এসেছেন এবং বিপুল সাফল্য পেয়েছেন, আগামী দিনেও সাফল্য পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কোনো অংশে তার ঘাটতি নেই। আমি বলছি যে মানে এই যে কৌশলের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তার একটা বড় উদাহরণ হচ্ছে যে গ্রিসে একসময় একটা খুব বিখ্যাত যুদ্ধ হয়েছিল, পেলোপোনেসীয় যুদ্ধ। তা সেই যুদ্ধে স্পার্টার মতো একটা ছোট রাষ্ট্র এথেন্সের মতো একটা গণতান্ত্রিক এবং বৃহৎ রাষ্ট্রকে হারিয়ে দিয়েছিল, এবং তাতে কিন্তু ওই কৌশল বা স্ট্র্যাটেজির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে স্ট্র্যাটেজির গুরুত্ব আছে, এটা আপনারাও যেমন বিশ্বাস করেন, সাধারণ মানুষও বিশ্বাস করেন, এবং ভোটের যে মানে 2019-এর যে লোকসভা ভোট হলো সেই ভোটটা কিন্তু অনেকটাই মানে নির্বাচনটা অনেকটাই কিন্তু প্রচারের উপর প্রচারের ধরনের উপর নির্ভর করেছে, এবং খুব স্বাভাবিকভাবে মানে এথেন্স ছিল গণতান্ত্রিক এথেন্স, মানে এথেন্স তখন একটা মানে একটা রাজ্য ছিল, ছোট রাজ্য, বড় রাজ্য ছিল, স্পার্টা একটা ছোট রাজ্য। সেই রাজ্যের মধ্যে আমি বলছি যে স্ট্র্যাটেজি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং 2019-এর নির্বাচন, লোকসভা নির্বাচনটা তো প্রমাণ করে দিল যে নির্বাচনটা অ্যাকচুয়ালি মানুষের যে দৈনন্দিন যে সমস্যা, সেই সমস্যার ঊর্ধ্বে মানে মোদির যে একটা অতি মানবিক যে ইভেন্ট তৈরি করার যে প্রবণতা, সেই প্রবণতা কারা তৈরি করেছিলেন? ধরুন 2014 আপনি মনে করছেন যে এই 2019-এর সাফল্যের পেছনে স্ট্র্যাটেজির বড় ভূমিকা আছে, এবং এই প্রশান্ত কিশোরের মতো যারা নামী স্ট্র্যাটেজিস্ট সেই জন্য তাদের প্রয়োজন? অবশ্যই প্রয়োজন, কারণ আমি ওই জন্যই বলছি যে নরেন্দ্র মোদীকে যে মোদী পণ্য হিসেবে 2019-এ বিক্রি হয়েছেন অত্যন্ত মানে একটা কৌশলের মধ্যে দিয়ে, পরিকল্পনার মধ্যে দিয়ে, তার যে অতিমানবিক ইমেজটা, এই ইমেজটা কে তৈরি করেছিলেন? আমি তো যতদূর জানি প্রশান্ত কিশোর। না, এটা যদি 14 হয় সেই প্রশান্ত কিশোর বাদ দিয়ে 19-এ তো তিনি তো সিএম মোদি ছিলেন, তাকে যে পিএম মোদিতে রূপান্তরিত করা, কিন্তু তার পরের স্টেপটা আপনি বলুন। আমি যদি আপনার কথা ধরে নিই যে 2014 সালের মোদির এই লার্জার দ্যান লাইফ যেটা আপনি বলতে চাইছেন, সেই ইমেজে উত্তরণের মূল কারিগর ছিলেন প্রশান্ত ভূষণ।
তাহলে এই 14 থেকে 5 বছর শাসন করার পর 19-এ সিট সংখ্যা, আসন সংখ্যা এবং জনপ্রিয়তা বাড়ার তো এখানে তো কোনো প্রাপ্ত ভোটের শতাংশ বেড়েছে, কোনো প্রশান্ত কিশোর নেই। প্রশান্ত কিশোর ছিল না, আরো কোনো বড় স্ট্র্যাটেজিস্ট ছিল কিনা, আরো কোনো বড় পৃথিবীবিখ্যাত ম্যানেজমেন্ট সংস্থা কেউ শোনেনি, গর্বের বিষয়। যে পরিমাণ টাকা খরচ হয়েছে 1 লক্ষ কোটি টাকা, আমি দ্বিতীয় প্রশ্নটা নিয়ে প্রাক নির্বাচনী বাজেট হয়, আমি সরাসরি প্রণয়দার কাছে আমি বলছি যে একটাই জল্পনা যে আপনাদের প্ল্যান্টেড করা নয় তো প্রশান্ত কিশোর। দেখুন, তৃণমূল দলটা যেভাবে চলছে, মামাটি মানুষের নেতৃত্ব তো, মানুষের মনের কথা জানার জন্য প্রফেশনালদের নিয়োগ করতে হচ্ছে, কারণ তো মানুষ তো আর ওনার কাছে যেতে পারেন না। না, এই বিষয়ে বিজেপি এর আগে ইতিহাসে বহু প্রফেশনালকে নিয়োগ করেছে, পেশাদারি ভাবেই করেছে। হ্যাঁ, তো আমাদের অর্থ দিয়ে করেছে, না করেছে, আমরা তো বলছি, আমরা তো অস্বীকার করছি না, কিন্তু যেটা বলছেন যে আমাদের প্ল্যান্টেড করার দরকার পড়ছে না, তার কারণ হচ্ছে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আজকে রাস্তায় গেলে জয় শ্রীরাম ধ্বনি যখন মানুষ দিচ্ছেন, তাকে তিনি বলছেন চামড়া ছাড়িয়ে নেব, ক্রিমিনাল বলছেন, ভিখারির বাচ্চা বলছেন, আউটসাইডার বলছেন। আজকে যে জননেত্রী সাধারণ মানুষ আজকে জয় শ্রীরাম বলছে, আপনি জানেন জয় শ্রীরামে আমি আসবো না, কিন্তু আমি তার কারণে আজকে কাউন্টার আর্গুমেন্ট আমি দিই, সেটা হচ্ছে যে প্রশান্ত কিশোর সাধারণভাবে রাজনৈতিক মহলে পিকে বলে, পিকে না মমতা বন্দ্যোপাধ্যায়? আমি বলছি 2021-এর চ্যালেঞ্জ কে? এই তো প্রশ্ন উঠবে। তার কারণ অন্ধ্রপ্রদেশে আমি যদি এবার সাফল্যের পাটটা ধরি, ধরুন জগন তাকে যে সাফল্য দিলেন, লোকসভা বিধানসভা ক্লিন সুইপ, আমি যদি ধরে নিই যে প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজিতেই সাফল্য এসছে, যদিও কোনো একজন স্ট্র্যাটেজিস্টের সাফল্যে এইভাবে বিপুল জনপ্রিয়তা রাজ্য জুড়ে পাওয়া যায় কিনা সে নিয়ে আমার সংশয় আছে। অবশ্য আপনি বলতে পারেন যে 17-তে ইউপিতে কংগ্রেসকে এই প্রশান্ত কিশোর যেভাবে ডুবিয়েছিল তার তুলনাও পাওয়া যাবে না। দেখুন, নরেন্দ্র মোদী জেতার পরে আমাদের পার্টি অফিসে দিল্লিতে যে ভাষণ দিয়েছিলেন, অনেকক্ষণ ভাষণ দিয়েছেন, তার একটা কথা উনি বলেছিলেন যে এবারের নির্বাচনটা প্রমাণ করে দিল যে একজন পান্না প্রমুখের কত শক্তি। পান্না প্রমুখ মানে, পান্না মানে হিন্দিতে পৃষ্ঠা বলে, আমাদের সংগঠনের মধ্যে হচ্ছে পৃষ্ঠা প্রমুখ, মানে একটা ভোটার লিস্টের একটা পৃষ্ঠায় যতজন ভোটার থাকে, এক একজনের দায়িত্ব থাকে 5 বছর ধরে তাদের পরিবারের সাথে সম্পর্ক করা। আজকে 2021-এর যে নির্বাচন আসছে, আমাদের কাছে পিকেও কোনো চ্যালেঞ্জ না, মমতা ব্যানার্জিও চ্যালেঞ্জ না, আমাদের কাছে আমাদের সংগঠন, আমাদের জনসম্পর্কের যে ধারা, আমাদের যে পৃষ্ঠা প্রমুখরা আছে, তাই আগামী 2021-এর নির্বাচনকে ভারতীয় জনতা পার্টিকে আমি বলছি নরেন্দ্র মোদী গত 5 বছরে আমরা জানি একটাও মানে সাংবাদিক সম্মেলনও করেননি। সাধারণ মানুষের কাছে গিয়েছিলেন কিনা এই প্রশ্ন তো মানুষ জানে, এর উত্তর তো মানুষের জানা। আমি বলছি নির্বাচনের মডেলটা হচ্ছে অনেকটা ট্রাম্পের নির্বাচনী মডেলের মতো, যে যেখানে ধরুন মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া হয়েছে যে একটা জাহাজ বিপদে পড়েছে সমুদ্রের মাঝে, ট্রাম্প নিজের বিমান পাঠিয়ে তাদেরকে উদ্ধার করেছে, এটা পুরো মিথ্যা একটা খবর। কিন্তু মানে আমি বলছি অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটিতে নিয়ে মানে রিসার্চ হয়েছে এবং সেটা বলছে যে একটা এই ধরনের মিথ্যা খবরে 7 দিন তার প্রতিক্রিয়া থাকে। ধারাবাহিকভাবে নরেন্দ্র মোদীর যে ইমেজ বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিং এ ধারাবাহিকভাবে আমরা দেখেছি যে মিথ্যা প্রচার, একদম পরিষ্কার। আমি যদি এর ভেতরে কেক প্ল্যান্ট করেছে কিনা, চক্রান্ত, কনস্পিরেসি থিওরি সব বাদ দিই, নীতিশ কুমার আমাদের এবিপি আনন্দের অনুষ্ঠানে পরিষ্কার বলছেন যে তাকে জেডিইউতে নেয়ার পরামর্শ দিয়েছেন একবার নয়, দুবার অমিত শাহ। আমি বলছি যে একজন মানুষ তার পেশাগত নৈপুণ্য এবং তার রাজনৈতিক মতাদর্শ যদি কিছু থেকে থাকে, তিনি যেহেতু জেডিইউর ভাইস প্রেসিডেন্ট, আমি ভাবতে পারি যে বিজেপির শরিক, বিজেপি ঘনিষ্ঠ, জেডিইউতেই তার রাজনৈতিক মতাদর্শ আছে, সেই স্বার্থ সেইটা থেকে বেরিয়ে পেশাদারি মত এবং তার পরামর্শ দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? দেখুন, তৃণমূলের লাভ হবে, স্ট্রেট টু দ্য পয়েন্ট। প্রথমত তৃণমূল কংগ্রেসের যে এতদিনের যে ভাবনা চিন্তা দর্শন, সেটা কিন্তু এই প্রশান্ত কিশোর নিয়োগের মধ্য দিয়ে ধাক্কা খাবে। কারণ তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী বিশ্বাস করত যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কথা, শেষ কথা এবং তাদের উৎসাহের স্থল। এখন বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি কমছে, অর্থাৎ ফিকিয়ে আসছে, অর্থাৎ আগের মতন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কিন্তু ক্যাপচার করতে পারছে না, অর্থাৎ ভোটারদের প্রভাবিত করতে পারছে না, তার জন্যই বাইরের থেকে ইনপুট লাগছে। ফলে তৃণমূলের যারা অত্যন্ত বিশ্বস্ত কর্মী সমর্থক, তাদের কিন্তু এই প্রশান্ত কিশোরের নিয়োগ ডেফিনেটলি তাদেরকে আঘাত করবে। কারণ তারা মনে করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে ফুরিয়ে গেল, তাকে তার অ্যাপিল কি আর মানুষ গ্রহণ করছে না? উল্টোটা বলি, যদি মমতা বন্দ্যোপাধ্যায়েরই সুমন বাবুর অনুযায়ী কোট আনকোট লার্জার দ্যান লাইফ ইমেজ বিল্ডিং এ সাহায্য করেন প্রশান্ত কিশোর, এইবার আমি বলছি যে দ্বিতীয় যে বিষয়টা আসবে, যে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি প্রশ্নটাকে সামনে এনেছিলেন। প্রশান্ত কিশোর হলো একটা অবাঙালি বিহারি মানুষ,
শেষ পর্যন্ত তাহলে কি বাইরের লোক, মানে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন, ন্যারেটিভটা ছিল যে বাংলার দুর্জয় ঘাঁটি এবং বাংলার রাজনীতি বিহার উত্তরপ্রদেশ থেকে আসা বিজেপি বুঝবে না, তার মানে বাংলার রাজনীতিকে সামাল দেওয়ার জন্য বাইরের থেকে কাউকে আনতে হচ্ছে যিনি বিহার উত্তরপ্রদেশের রাজনীতি ঘরানার সাথে যুক্ত। আমার যেটা মনে হয় তৃণমূল কংগ্রেস লড়াইটা করেছিল সিপিএম এর সাথে, লড়াই করেছিল কংগ্রেসের সাথে, সেই ঘরানাটা তৃণমূলের কাছে জানা ছিল। কিন্তু বিজেপি একটা আননন ফোর্স তৃণমূলের কাছে, যেভাবে এই নির্বাচনে বিজেপি তৃণমূলকে পর্যদস্ত করলো, বিজেপি ঘরানাটাই তৃণমূল কংগ্রেস বুঝতে পারেনি। আমার ধারণা প্রশান্ত কিশোরকে আনার পেছনে একেবারে বিজেপির ঘরানাটাকে বোঝা, তার কৌশলটাকে বোঝা। আমি দুটো তিনটে জিনিস একটু বলি কিভাবে প্রশান্ত কিশোররা কাজ করেন। প্রশান্ত কিশোর আপনি বলছিলেন একা কাজ করেন না, ইনাদের একটা টিম আছে, সেই টিম 100 জনের উপর বেশি এবং মানে কোর গ্রুপে থাকে 40 জনের মতন, বাইরের দ্বিতীয় লেয়ারে থাকে 100 জনের মতন, সর্বোচ্চ লেয়ারে যখন সার্ভের কাজ করে 400 জনের মতন। এই বিরাট টিমটা কি কি কাজ করে? এই কি টিমটা প্রথমত মানে যেটাকে পোস্ট ট্রুথ আমরা বলি, অর্থাৎ কয়েকটা ছোট ছোট সত্যকে সামনে রেখে একটা বৃহত্তম লার্জার ট্রুথ তৈরি করে, যেটা আপনি বলছেন লার্জার দেন লাইফ তৈরি করা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ বিল্ডিং তৈরি করা, তার সরকারের ইমেজ বিল্ডিং তৈরি করা, এই কাজটা ওরা নৈপুণ্যতার সাথে করেন। সোশ্যাল মিডিয়াতে এইবার তৃণমূলের অভিযোগ ছিল বিজেপি কয়েক গোল দিয়েছে তৃণমূলকে, সোশ্যাল মিডিয়াটা পুরোটা তারা নিয়ন্ত্রণ করেন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটি কাজকে তারা সোশ্যাল মিডিয়াতে প্রজেক্ট করেন, মানুষের কাছে নিয়ে যান। তৃতীয় যেটা করেন সেটা হলো কোন প্রার্থী কোন কনস্টিটিউয়েন্সিতে সবচেয়ে উপযুক্ত সেটা তারা নৈব্যক্তিকভাবে বেছে দেন, অর্থাৎ কার জয়ের সম্ভাবনা আছে। তৃণমূল কংগ্রেসের মনে করা যাক যে দক্ষিণ কলকাতার কোন একটা কনস্টিটিউয়েন্সিতে রাসবিহারীতে 5 জন দাবিদার আছে, 5 জনের মধ্যে কার জেতার সম্ভাবনা বেশি আছে সেইটা কিন্তু তারা নিপুণভাবে নিরূপণ করে। আমার শুধু এই নিপুণ শব্দটা কিঞ্চিত আপত্তি আছে, আমি পার্থবাবুর কাছে আসবো। তার এই জন্য যে কখনো কখনো এটা যেমন বিপুল সাফল্য দিয়েছে, আমি বললাম 2017 সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস 7টা আসন পেয়েছিল, 7টা, মানে এই রকম ভরাডুবি কতবার হয়েছে ইতিহাসে আমার জানা নেই। প্রশান্ত কিশোরের নৈপুণ্যের মানে আমি বলছি উল্টো দিকটা, মুদ্রার উল্টো দিকটা কিন্তু এটাও রয়েছে। হ্যাঁ, এখন দেখুন দুটো তিনটে জিনিস আছে, যদি আপনি ডাক্তারের কাছে যান, উকিলের কাছে যান, শরীর ঠিক করার জন্য, আইনি জটিলতা থেকে বাঁচার জন্য প্রথম কাজ হচ্ছে পরামর্শ এবং উপদেশ শুনতে হবে। আমি বলছি যে শোনার অভ্যেস যদি চলে যায়, কেবল বলার অভ্যেস যদি বেড়ে যায়, তাহলে এক্ষেত্রে প্রশান্ত কিশোর কেন অন্য কিশোররা আসলে কে কত দূর হবে আমি জানি না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে কৌশলের প্রশ্ন যদি বলেন, একটা ভোটে জেতার প্রশ্নে হচ্ছে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে নীতি এবং কৌশল। যে নীতিকে বাদ দিয়ে যদি শুধু কৌশলের কথা ভাবেন, তাহলে এরকম কোনো কৌশল আজ পর্যন্ত ভারতবর্ষে কাজ দেয়নি, ইনক্লুডিং 2019-এর ইলেকশনের রেজাল্ট, যে এখানে দাঁড়িয়ে শুধু কৌশল সাফল্য এনে দিয়েছে। এবং এই কারণেই বলছি যে খুব ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে যে আপনি যদি ভোট দিতে মানুষকে না দেন, স্বাভাবিক ভোট, আর আপনার কৌশল যদি হয় ভালো ভোটে রেজাল্ট করা দীর্ঘমেয়াদী ভিত্তিতে, এটা কখনো সম্ভব না। 3, আপনার হচ্ছে আরও একটা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমার আত্মসমীক্ষায় আমি কি বুঝতে পারছি। আমি একজন এনেছি কনসালটেন্টকে, আমার আপত্তি নেই, আধুনিক ক্ষেত্রে সব হয়, কিন্তু মুশকিল হচ্ছে তৃণমূলের এখনো পর্যন্ত আত্মসমীক্ষায় যদি এটা হয় যে তাদের ভোটে খানিকটা হারের পেছনে বড় কারণ হচ্ছে ইভিএম হ্যাকিং, আমি বলছি এটা যদি আত্মসমীক্ষার কারণ হয় যে ইভিএম খারাপের জন্য তারা হেরেছে, আমি বলবো যে তাহলে কোনো কৌশল তাকে রক্ষা করতে পারবে না। কারণ তাদের আত্মসমীক্ষা এটা আসা উচিত ছিল যে তোষণের রাজনীতিটা এ রাজ্যে তাদের হাত ধরে হয়েছে বলেই বিজেপির পক্ষে বিভাজনের রাজনীতিটা করা সম্ভব হয়েছে। আমি বললাম এই ভুলটা, এই আত্মসমীক্ষার ভুল যদি হয়, তাহলে কিন্তু কোনোদিন কোনো কিশোর এসে সামলাতে পারবে না। দ্রুত প্রশান্ত কিশোর, একটা কথা পরিষ্কার করে বলা ভালো, যে কোনো মানুষ দেখুন যখন আইনজীবী সহযোগিতা নেয়, আইনটা কম জানে বলেই তো সহযোগিতা নেয়, এবং তিনি আরো বেশি করে, আমি বলি আমার কথাটা ক্লিয়ার করি একদম, সেটা হচ্ছে আমি যখন কোর্টে গিয়ে আমার কথাটা আমি বলতে পারবো না, তখন তো আইনজীবী সহযোগিতা একদম। এখানে যেভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন বিশ্বনাথ বাবু, তিনি বলছিলেন বিহার থেকে এসছে। আরে বিহার বলে প্রশ্ন, এটা তো দেশের, তার স্ট্র্যাটেজি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী লড়াই কম জানেন না, না সেখানে বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এই জায়গাটা বলি, আমার মনে হয় যে ধরুন যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন সেগুলো মানুষের কাছে পৌঁছতো, এবং পৌঁছে যাওয়ার পরেও তার যে ব্যাখ্যা, তার যে মানে মানুষের সত্যি এটা পাচ্ছে কোথা থেকে, এইটার কি কি পেতে পারে, কোথায় পেতে পারে, কিভাবে পাবো, এগুলো নিজের দলের কর্মীরা বলছিল না। 1, 2, এই যে স্ট্র্যাটেজিক কারণে আমি মনে করি দুটো কেন্দ্রের কথা বলবো। একটা কেন্দ্রের নাম কৃষ্ণনগর, মহুয়া মৈত্র ক্যান্ডিডেট যিনি জিতেছেন,
তিনি অন্যদেরকে অনেকটা নিজেকে দাঁড় করিয়ে তিনি তার স্ট্র্যাটেজিক পয়েন্টে জিতেছেন। অন্য কেন্দ্র, তার পাশের কেন্দ্র রানাঘাট, রূপালী বিশ্বাস যাকে প্রার্থী করা হয়েছে, তিনি সেই স্ট্র্যাটেজিক নিতে পারলেন না। বেশি বলেন, আপনি কেন এত কথা বলছেন? নিজের কর্মীকে বিশ্বাস করবে না, তাই প্রশান্ত তোমাকে বাঁচাতে পারবে? রূপালী বিশ্বাস ইনি পুরনো নেতৃত্বের উপর বিশ্বাস করেছিলেন, যে কারণে ওখানে যদি তাপস মণ্ডল যিনি এমপি ছিলেন তাকে প্রার্থী হয়। সব বুঝলাম আমি, বিজন আমি বলছি এই দুটো কেন্দ্রে তুমি বলো, এই দুটো কেন্দ্রে প্রশান্ত কিশোর এসে কি ভ্যালু অ্যাড করতে পারতেন? একদম এইখানে আমার যেটা পরিষ্কার করে মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ যত বেশি করে করেছেন, যেটা ভালো ভালো কাজ চাপা পড়ে গেছে বিজেপির রণকৌশলের কাছে। অনেক ক্ষেত্রে এমন কিছু প্রশান্ত কিশোর এমন কিছু তথ্য, মিথ্যে তথ্যকে সত্যে প্রমাণিত করে এমন কিছু চাপিয়ে দিয়েছে, আসল কাজ এবং সঠিক কাজ। এতবার কাজের কথা বলছো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন কাটমানির কথা, নিজে, অন্য কেউ নয়। হ্যাঁ, এটাও তো প্রমাণ যে আমার কি কি করলে ভালো হয়, কোন কেন্দ্রে কাকে প্রার্থী করলে ভালো হয়। অন্য প্রসঙ্গে যাব। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে প্রশান্ত কিশোরকে ডাকার মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণিত হলো, তৃণমূলে একটা দুরারোগ্য রোগ হয়েছে। যে 2014 আগে বিজেপিরও তো দুরারোগ্য রোগ হয়েছিল, রোগ হয়েছে বলে কিভাবে গুজরাটের মুখ্যমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রী করবে। রোগের ধরনটার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে ডাক্তারের প্রয়োজন হয়েছে, এবং তার অ্যানাটমি ফিজিওলজি যেটা, সেটা হচ্ছে দুর্নীতি। দলের অন্দরে যেটা আপনারা বলছেন যে কাটমানি হেডলাইন হয়ে যাচ্ছে, এবং আজকে এটা না, 2014 আগে কি এই সমস্যা বিজেপির ছিল? তোমাদের এই জন্যই তোমাদের তৃণমূল ব্ল্যাকলিস্টেড করছে। যেটা হচ্ছে যে আজকে এই দুর্নীতিকে আপনি প্রশান্ত কিশোর সরাবে, কি সরাবে? আর দ্বিতীয় আমার যেটা প্রশ্ন, যে 400 থেকে 450 কোটি টাকার একটা মৌ শোনা যাচ্ছে, যে এরকম একটা মৌ স্বাক্ষরিত হয়েছে, যার ইনকাম ট্যাক্সের, যে পার্টির ইনকাম ট্যাক্সে তার কোনো রিফ্লেকশন নেই। এবং সবচেয়ে বড় কথা, এটা কিন্তু দপ্তরে হয়নি, নবান্নে হয়েছে। তাহলে পার্টি এবং প্রশাসনকে মিশিয়ে দেওয়া হচ্ছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে, বিভ্রান্তি বাড়বে এবং এর থেকে কোনো রিলিফ হবে না। সাইন হলো আজ, এর আগে ইনকাম ট্যাক্সের রিফ্লেকশন। আমি শুধু একটা অবজারভেশন দিই, 2019 এর মার্চ থেকে মে পর্যন্ত ইলেকশন বন্ড কলকাতায় যেটা কেনা হয়েছে সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে 23.7%। এটা একটা বিরাট বড় লস। 221 কোটি টাকার যে ইলেকশন বন্ডে 210 কোটি টাকা বিজেপি পেয়েছে, এবং প্রত্যেকটা আননোন সোর্স থেকে আসা, এবং হিসেবপত্র এখনো দেওয়া হয়নি। ফলে বিজেপির আমার মনে হয় মুখে অর্থনৈতিক ব্যাপারটা না দেওয়াই ভালো। তো একবার এই নিয়ে এতক্ষণ আলোচনা করলাম আমরা, প্রশান্ত কিশোরের আসার বিষয় ঠিক কি বলছেন সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ, যারা হ্যাশট্যাগ সঙ্গে সুমন লিখে গোটা দিন মন্তব্য করলেন। সুজাতা দাস, এটা গোবলয় নয়, বাংলার মানসিকতা না বুঝলে বিপদ আছে। অয়ন সেনগুপ্ত লিখছেন, প্রশান্ত কিশোরের মতো এক্সপার্টের সাহায্য নিয়ে তৃণমূল সঠিক কাজই করেছে। জয়দীপ রায় লিখছেন, প্রশান্ত কিশোরেরও কেরিয়ার শেষ হতে চলল। মধুচন্দা ঘোষ লিখছেন, নবান্নে বসে পার্টি স্ট্র্যাটেজি ঠিক করা যায় নাকি। প্রণয় মজুমদার লিখছেন, প্রশান্ত কিশোরের বায়োডেটা বেশ মজবুত, ওনার স্ট্র্যাটেজি তৃণমূলের খামতিগুলো মেটাতে সাহায্য করবে। সুরজিৎ শাহ লিখছেন, এই তৃণমূলের জন্য কোনো প্রশান্ত কিশোরই কিচ্ছু করতে পারবে না। আমি বিশদবাবু, একটা জিনিস, প্রশান্ত কিশোরের সাফল্যটা যদি দেখেন অ্যাসেন্ডিং অর্ডারে, মানে যখন উঠছে দল, 2014 দুটো ইউপিএ সরকার চলছে, ইউপিএ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, একের পর এক কেলেঙ্কারি, এবং নরেন্দ্র মোদী মানে রীতিমতো রাইজিং স্টার, তাকে নিয়ে কিন্তু তিনি কাজ করে সাফল্য পেয়েছেন। পাঞ্জাবে যে সাফল্যটা উনি কংগ্রেসের হয়ে পেয়েছেন, আমি বলছি পাঞ্জাবের যে সাফল্যটা, বলছি আমি বলছি নীতিশ কুমার রিটেন করেছেন, নীতিশ কুমার মানে রীতিমতন একটা গুড গভর্নেন্স দিয়েছেন, তার সঙ্গে আরজেডি যুক্ত হয়েছে, কংগ্রেস যুক্ত হয়েছে, অ্যাসেন্ডিং অর্ডারে ছিল। ঠিক একইভাবে আমি বলবো পাঞ্জাবের যে সফলতা এসছে সেটা উত্থান পর্বের, মানে রীতিমতন 2014 নির্বাচনেই কিন্তু শিরোমণি আকালি দল এবং বিজেপির পতন ঘটে গিয়েছিল। এবং এইবার যে অন্ধ্রপ্রদেশে প্রায় প্রত্যেকটা মিডিয়াই বলেছে যে অন্ধ্রপ্রদেশে জগনের জয়টা শুধু সময়ের অপেক্ষা। ফলে প্রত্যেকটা সাফল্যই কিন্তু প্রশান্ত কিশোরের এসেছে অ্যাসেন্ডিং অর্ডার, যখন দল উপরে।
যখন ডিসেন্ডিং অর্ডার কংগ্রেস, তখন ইউপিএ কিন্তু মাত্র 60টা, অর্থাৎ কংগ্রেসের যখন পতন পর্যায়ে তখন উত্তরপ্রদেশে কিন্তু সাফল্য দেখাতে পারেনি। প্রশান্ত কিশোর শেষ পর্যন্ত এখানকার হলে মনে হয় ভালো লাগবে। এই বিতর্কের পরবর্তী পর্যায়ে যাব, যেটা অবশ্যই সন্ত্রাস এবং খুন নিয়ে। ভোট হয়ে গেছে 2 সপ্তাহ হলো, কিন্তু তারপরও রাজনৈতিক হত্যা, রাজনৈতিক খুন এ রাজ্যে কমছে না, বরঞ্চ প্রতিদিন একটা করে নতুন ঘটনা আমাদের সামনে আসছে। যেমন এই মুহূর্তে মথুরাপুরে এক সিপিএম কর্মীকে খুন হতে হলো, সেই অভিযোগ উঠছে। দল বলছে অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। নিমতায় যে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন হতে হয়েছে, আজকে সেখানে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিয়ে ঠিক কি বললেন দেখাবো। খুনিদের কোনোভাবেই ক্ষমা করা নয়। আমি আমার সাথে ফুল সিআইডি টিম নিয়ে এসেছি এবং ডিজি পুলিশ বীরেন্দ্রজি, আমার সিআইডি টিমের অজয়, এডিজি সিকিউরিটি আমাদের বিনীত, আমরা সবাই কিন্তু এখানে এসেছি, আমরা কেউ একা আসিনি। নিমতায় তৃণমূলের ওয়ার্ড সভাপতি নির্মল কুণ্ডুর খুনের ঘটনায় সিআইডিকে তদন্তভার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নিহত তৃণমূল নেতার বাড়িতে গিয়েও বিজেপির বিরুদ্ধেই সুর চড়ান তৃণমূল নেত্রী। আজকে এটা খুব সহজ, কাউকে টাকা দিয়ে একটা মার্ডার করিয়ে দেওয়া। আমার কাছে ইস্যু কিন্তু সেটা নয়। তুমি তো যেতনি এখনো, তুমি তো 42টায় 18টা পেয়েছে জোর চুরি করে, কিন্তু কথা হচ্ছে তুমি তার জন্য খুন সন্ত্রাস করবে কেন? জেতার পরেই সন্ত্রাসের উলঙ্গ চিতা জ্বালাচ্ছে। নিমতায় তৃণমূলের ওয়ার্ড সভাপতি নির্মল কুণ্ডু খুনের ঘটনায় সুমন কুণ্ডু নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েকদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সুমন। নিহত নির্মল কুণ্ডুর অনেক দিনের পরিচিত তিনি। নির্মলকে ডাকতেন মামা বলে। খুনের ঘটনার প্রধান অভিযুক্ত সুমন কুণ্ডু, যে বিজেপি কর্মী বলে পরিচিত, মামা বলে ডাকত নির্মল বাবুকে। খুন হওয়ার মিনিট খানেক আগেও নির্মল বাবুর সঙ্গে এই জায়গাতে সুমন কুণ্ডু কথা বলছিল। প্রত্যক্ষদর্শী এবং পরিবারের লোকজনের অভিযোগ, আততায়ীদের চিনিয়ে দেওয়ার জন্যই সুমন কুণ্ডু এখানে নির্মল বাবুর সঙ্গে কথা বলছিলেন। নিহত তৃণমূল নেতার মেয়ের দাবি, বুধবার সন্ধ্যায় নির্মলের সঙ্গে কথা বলার পেছনে সুমনের অন্য উদ্দেশ্য ছিল। সুমন কি করেছিল? বাবার ঘেটিতে হাত দিয়ে দেখিয়ে দিয়েছিল। তার মানে হার্ডলি 40 থেকে 45 সেকেন্ড, 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে বাবা মারা গেছে। সুমনের সঙ্গে কি কথাবার্তা ছিল? ভালো সম্পর্ক ছিল? এক পাড়ার মধ্যে মামা মামা ডাকতো, সেই সম্পর্ক। বুধবার প্রত্যক্ষদর্শীরাও দাবি করেন, নির্মল কুণ্ডু দলীয় কার্যালয় থেকে বেরোনোর পরই প্রথমে একটি বাইক ঝড়ের গতিতে তার সামনে দিয়ে বেরিয়ে যায়। তারপর পেছনে আসা আরেকটি বাইক থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে কথা বলছি, এইভাবে হঠাৎ করে গুলি পেছন দিক দিয়ে মানে করলো আর কি। সঙ্গে সঙ্গে এখানে পড়ে গেল। আমরা দাদাকে ধরলাম, কিছু বোঝার আগে দেখলাম যে একটা বাইক হু করে ওখান থেকে ছুট। প্রথমে একটা বাইক আসছিল, সেটা বলছিলেন সে ব্যাপারে? একটা বাইক আসছিল, ও সিঙ্গেল ছিল, হেলমেট পরে আসছিল। ও তাকিয়েছে, ও ইশারা করেছে, তারপরে পিছনে বাইকটা এসে অ্যাটাক করেছে। সেই বাইকে কতজন ছিল? সেই বাইকে 3 জন ছিল। এই ঘটনার পরও নিহত তৃণমূল নেতার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সম্পূর্ণ বিজেপির পরিকল্পিত খুন। এরপরও পোস্টার লাগাচ্ছে মুন্ডু চাই, আপনারা দেখেছেন, আমরা থানায় নিয়ে ফেরাও করেছি। পুরো পরিবার তৃণমূলদের সব মেরে দেওয়ার চক্রান্ত চলছে। বিজেপি অবশ্য হুমকির অভিযোগ মানতে নারাজ। খুনের পরে আমরা মানে হুমকি দিচ্ছি, কোনো প্রশ্নই ওঠে না। আর খুন যেটা হয়েছে সেটা তাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার আছে, ভাগাভাগির ব্যাপার আছে। না, আমাদের কোনো লোক এর মধ্যে নেই। এদিন নিহত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে একের পর এক তৃণমূল কর্মী খুনের ঘটনা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয় মিছিল বন্ধের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। আমি পুলিশকে আজকে নির্দেশ দিয়েছি, কোনো বিজয় মিছিল আর হবে না, অনেক দিন হয়ে গেছে। বিজয় মিছিল কারো হবে না, কোনো বিজয় মিছিল হবে না। আর তাতে যদি কোনো নেতারা জয়েন করে ইনসিস্ট করে এলাকায় দাঙ্গা লাগানোর, I will tell police to handle it legally, lawfully and strongly. নিহত তৃণমূল নেতার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে বিজেপি কটাক্ষ ছুড়ে দিয়েছে। এটা প্র্যাকটিস ম্যাচ, 1-2 বছরের মধ্যে তো পাল্টাবে, বিরোধী আসনে বসতে হবে, তাই অভ্যাসটা ঝালিয়ে নিচ্ছেন, আন্দোলন কি করে করতে হয়। সব মিলিয়ে খুনের ঘটনা ঘিরে একদিকে যেমন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদিকে তেমন এই ঘটনা নিয়ে সরগরম রাজ্য রাজনীতিও। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সোমবাবু, 2 সপ্তাহ হলো যে নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে, এখনো খুনোখুনি পুলিশ প্রশাসন তৃণমূলে।
আমি বলছি যে একের পর এক তৃণমূল কর্মী খুন হচ্ছেন, কয়েকটা খুন রাজনৈতিক কিনা পরিবার প্রশ্ন তুলছে, আমি দেখাবো, কিন্তু আমি বলছি এত অস্ত্র আসছে কোত্থেকে? আজকে বিজেপি কর্মী একজন গ্রেফতার হলেন, কিন্তু দুজন আততায়ী, একজনকেও ধরা গেল না, বাইকটাও পাওয়া গেল না। না, অস্ত্রের প্রশ্নে তো আমরা দেখেছেন কদিন আগে উত্তর হাওড়াতে একটা মানে অস্ত্র কারখানার মতনই পাওয়া গেছে, যার মালিক বিজেপি। হ্যাঁ, এর আগে বহুবার দেখেছি, কিন্তু আমি বলছি পুলিশ তৃণমূলের, প্রশাসন তৃণমূলের, সরকারটা চলছে তৃণমূলের। সে তো পুলিশ তো মানে এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের আন্ডারে ছিল, কঠোর ধারায় শাসন পুলিশ এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের আন্ডারে ছিল, এরপরে এটা রাজ্য প্রশাসনের হাতে এসছে। এখন ব্যাপার হচ্ছে যে শুধু তো এখানে না, যে মানে এখানে যে নির্মল কুণ্ডুর ঘটনা তো একটা ঘটনা নয়, সালতোলায় যেভাবে কাজল মণ্ডলকে বিজেপির বিজয় মিছিল থেকে বেরিয়ে এসে পিটিয়ে মেরেছিল, সে ঘটনাও তো ঘটেছিল। নৈহাটিতে মুখ্যমন্ত্রী একেবারে মানে মঞ্চ থেকে দেখিয়েছিলেন, অন্তত 400 এফআইআর এর কপি দেখিয়েছিলেন, যে কপিগুলোকে এই মানে নির্বাচন কমিশনের হাতে থাকাকালীন পুলিশ। আপনি নির্বাচন কমিশন বলছেন, আমি বলছি নির্বাচন কমিশনের দায়িত্ব নেওয়ার আগে কতগুলো পশ্চিমবঙ্গে শুট আউট হয়েছে, সমস্ত তালিকা আমি তো বলছি এই জায়গাগুলোতে কড়া হাতে ব্যবস্থা নেওয়া দরকার। তো যখন নির্বাচন কমিশনের হাতে পুলিশ প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়নি। তো এখন তো প্রত্যেকটা ঘটনার সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে, কড়া হাতে হ্যান্ডলিং করা হচ্ছে। আপনি তো সঙ্গে সঙ্গে গ্রেপ্তার কোথায়? বাইক ধরা গেল না, যে দুজনকে সিসিটিভি ফুটেজে এতবার দেখছি একজনও ধরা পড়েনি। ভাটপাড়া বীজপুরকে কেন্দ্র করে ওই জায়গাতে যে গন্ডগোলটা চলছে, যাতে কতগুলো তৃণমূলের সমর্থক সদস্য তারা ঘর চালায় রয়েছে, যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই ঘটনাটা দেখুন, একটা কথা এখন খুব চলছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতী, দুষ্কৃতীদের কারা আশ্রয় দিতে পারে, দুষ্কৃতীরা কাদের কাছে আশ্রয় নিতে যায়? পুলিশ, মানে পুলিশের কাছ তো দুষ্কৃতীদের ধরা। তো খুব স্বাভাবিকভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতী যদি বলা হয়, তার মানে এটা ধরে নিতে হবে যে পশ্চিমবঙ্গের পুলিশ বিজেপি চালাচ্ছে, বা পশ্চিমবঙ্গের পুলিশ বিজেপির কথাই চালাচ্ছে। দুষ্কৃতীরাও মনে করছে যে বিজেপির কাছে গেলে তারা আশ্রিত হবে। এটা তাহলে তো মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, পুলিশ মন্ত্রীর ব্যর্থতা। যেখানে পশ্চিমবঙ্গের প্রায় 1000 বেশি আমাদের কর্মীকে, নেতাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, কি না তারা ফ্ল্যাগ বাঁধতে গেছে, তার জন্য সে কেস খেয়েছে। কেউ মিছিল করতে গেছে, তার জন্য তাকে গাঁজা কেস দেওয়া হয়েছে। যেখানে আমাদের এত কর্মী তারা জেলে আছে মিথ্যা কেস দিয়ে, দুষ্কৃতীদের আমাদের কাছে আশ্রয় নিতে আসবে। আসলে ঘটনাটা কি জানেন তো, শুধু তো রাজনৈতিক খুন নয়। আপনি জানেন যে গতকাল মানিকতলাতে একজন চোর সন্দেহে একজনকে পিটিয়ে মারা হয়েছে। আমি দেখাবো গণপিটুনির সেই ঘটনা। তার আগে এই যে নির্মল কুণ্ডুর ঘটনা, তার খুনের ঘটনা, সেখানে একাধিক প্রশ্ন উঠছে। সবথেকে বড় কথা, বারবার যেটা বলছি, সিসিটিভি ফুটেজে যে বাইকটি দেখা যাচ্ছে সেটির খোঁজ পাওয়া যায়নি। যে দুজনকে গুলি করতে দেখা যাচ্ছে, একজন বাইক চালাচ্ছেন আর একজন গুলি করছেন, ওপেন শুট আউট, তাদের একজনকেও এখনো গ্রেফতার করা যায়নি, এবং একাধিক প্রশ্ন এই খুনের ঘটনায় কিন্তু উঠে আসছে। দেখুন, রাস্তায় সবার সামনে খুন তৃণমূল নেতা, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি, কিন্তু দুদিন পরও অধরা আততায়ী। এই সিসিটিভি ফুটেজে যে দুজনকে মোটর বাইক চেপে এসে নিমতায় তৃণমূলের ওয়ার্ড সভাপতি নির্মল কুণ্ডুকে গুলি করতে দেখা যাচ্ছে, তাদের কারোর হদিশ এখনো পায়নি পুলিশ। সেই সঙ্গে উত্তর মেলেনি আরও একাধিক প্রশ্নের। পুলিশের অনুমান, খুনের জন্য সুপারি কিলারদের কাজে লাগানো হয়েছে। প্রশ্ন উঠছে, এই সুপারি কিলারদের কোথা থেকে আনা হয়েছিল? তারা কি এ রাজ্যেরই না অন্য রাজ্যে? কত টাকা সুপারি দেওয়া হয়েছিল? নির্মল কুণ্ডুকে খুনের জন্য সুপারি দিতে হলোই বা কেন? কারণ কি শুধুই রাজনৈতিক, নাকি অন্য কোনো কারণ আছে? এই প্রসঙ্গে আবার দমদম উত্তর কেন্দ্রের সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তার দাবি, মাছের ব্যবসা ও তোলাবাজির বখরা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হতে হয়েছে তৃণমূলের ওয়ার্ড সভাপতি নির্মল কুণ্ডুকে। ওই গোটা অঞ্চল জুড়ে 6, 7, 8, 9 নম্বর ওয়ার্ডের একাংশ জুড়ে যে তোলাবাজি, সিন্ডিকেট রাজ ইত্যাদি চলত, তার সবটাই হচ্ছে নির্মল কুণ্ডুর নেতৃত্বে পরিচালিত হতো, এবং এর যে ভাগ বাটোয়ারা, সেই ভাগ বাটোয়ারা নিয়ে নির্মল কুণ্ডুর সঙ্গে তারই অনুগামীদের সংঘাত ছিল। তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তন্ময়বাবু তো লোকালে থাকে না, মানুষের সাথে ঘোরে না, উনি টিভির পর্দায় বসে ওইসব ভাবতে পারে। নির্মল কুণ্ডু একজন ব্যবসায়ী, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, একজন দায়িত্বপ্রাপ্ত আমাদের 6 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট। বাংলা জুড়ে যেভাবে খুন সন্ত্রাস চলছে, পশুর মতো আচরণ করছে। ভোর সন্ধ্যাবেলায় নির্মল কুণ্ডুকে গুলি করে মারলো। তারা চাইছে যে এই ধরনের কর্মী নেতাদের যদি কর্মীদের মারা যায়, তাহলে সামনে আগামী দিনের নির্বাচনে তারা এখানে খুঁটি কাটতে পারবে। পুলিশ সূত্রে দাবি, তৃণমূল নেতাকে খুনের পর অভিযুক্তরা বাইকে চড়ে গঙ্গার ওপারে উত্তরপাড়ায় চলে যায়।
পরে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে সেখান থেকে দুজনকে গ্রেফতার করা হয়। ধৃত দুজনের মধ্যে সুমন ছাড়া আরেকজন হলো মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা সুজয় দাস। পেশায় কাঠের মিস্ত্রি সুজয় সুমনের পরিচিত। উত্তরপাড়ায় তাঁর ডেরা থেকেই দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান, খুনের পর সেখানে অস্ত্রশস্ত্র রেখে পালায় বাকি অভিযুক্তরা। ধৃত দুজনকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে আততায়ীরা কোথায়, খুনের পেছনে কারণই বাকি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। খানিকক্ষণ আগে প্রণয়বাবু মানিকতলায় গণপিটুনির ঘটনা বলছিল, আমি দেখাবো আজকে সাধন পাণ্ডে রাজ্যের মন্ত্রী চমকপ্রদ অভিযোগ করলেন সিপিএম এর বিরুদ্ধে। বললেন 34 বছরের যে সংস্কৃতি তারই ফল হচ্ছে মানিকতলার ঘটনা। দেখব। খাস কলকাতায় ক্লাবের মধ্যে পিটিয়ে হত্যা, আর মানিকতলায় এই হত্যাকাণ্ড ঘিরেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। এই ঘটনার ক্ষেত্রেও ঘুরিয়ে পূর্বতন বাম সরকারকে দায়ী করেছেন মানিকতলা তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। আজকালকার ইয়ং ছেলেরা মনে করছে যা কিছু তাই করা যাবে, এসব করা যাবে না। এদের আপব্রিঙ্গিংটা 35 বছর বামফ্রন্ট থাকাতে এগুলো খুব খারাপ অবস্থা। এদের কোনো কালচার ডেভেলপ হয়নি, এগুলো সব পরিবর্তন করতে হবে। এটা রাজনীতির কোনো কারণ নেই। তৃণমূল দলটা তৈরি হয়েছে তো বামফ্রন্টের আমলে, সাধনবাবু বড় হয়েছেন বামফ্রন্টের আমলে। যদি বামফ্রন্ট আমলে দোষী হয়ে থাকে তাহলে সেই দোষে সাধনবাবুর যা কালচার, গণপিটুনি যারা দিচ্ছেন সাধনবাবুর আশীর্বাদ নিয়ে তাদের একই কালচার। এটা খুব দুর্ভাগ্যজনক। কাণ্ডজ্ঞান থাকছে না, মনোরোগ বিশেষজ্ঞ হচ্ছেন নাকি এখন উনি? বুধবার দিনে দুপুরে মানিকতলা থানার হরিশ নিয়োগী রোডের একটি ক্লাবে হুগলির মগরার বাসিন্দা রতন কর্মকারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে অভিযোগ ওঠার পর তৃণমূল বিজেপির মধ্যেও রীতিমতো দোষারোপের পালা শুরু হয়ে যায়। মানে আইন শৃঙ্খলা একদম নেই। মানুষ হাতে আইন তুলে নিচ্ছে, কখন তুলে নেয়? যখন সরকার এবং প্রশাসনের উপরে তাদের বিশ্বাস চলে যায়। এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী এবং এই প্রশাসনের উপরে সাধারণ মানুষের বিশ্বাস চলে গেছে, তাই আইন হাতে তুলে নিচ্ছে। দিলীপবাবু যে এমন হাস্যকর কথাবার্তা বলে না, যাদের বিরুদ্ধে গুজরাট থেকে আরম্ভ করে, উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে, মধ্যপ্রদেশ থেকে আরম্ভ করে, রাজস্থান থেকে আরম্ভ করে, দিল্লি থেকে আরম্ভ করে সর্বত্র একটা অভিযোগ লিঞ্চিং, তারা এই কথা বলছে। আর একটা সামাজিক ব্যাধি, দেখুন গণপিটুনিটা, এর মধ্যে তো কোনো রাজনীতি নেই, তার সঙ্গে প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে পড়েছে, এটা মানে। ইতিমধ্যে পিটিয়ে খুনের অভিযোগে তাপস সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মানিকতলা থানা এলাকার মুরারি পুকুরের ঠিক এই ক্লাবেই কিন্তু এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়, তেমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল এবং চোর সন্দেহে তাকে মারধর করা হয়েছিল। তার নাম রতন কর্মকার, তার বাড়ি হুগলিতে। ফরেন্সিক দল তারা কিন্তু ঘটনাস্থলে এসছে, তারাও কিন্তু নমুনা সংগ্রহ করছে। ইতিমধ্যেই একজনকে পুলিশ গ্রেফতার করেছে, তার নাম তাপস সাহা, তিনি এখানকারই বাসিন্দা। এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয়টা তদন্তকারীরা যেমন খতিয়ে দেখছেন। হুগলির আদিসপ্ত গ্রামে রায়পাড়ায় বাড়ি মৃত রতন কর্মকারের। পেশায় কাপড় কাটার কাজ করেন রতন কর্মকারের মেয়ের দাবি, স্রেফ সন্দেহের বশে তার বাবাকে পিটিয়ে খুন করা হলো। যদি এখানে বাবা চুরি করে থাকে তার জন্য কোনো থানায় কোনো ডায়েরি হয়নি, সন্দেহের বশে করেছে তারা। এটা যারা করেছে তারা মানুষ না, তারা মানুষের মতো দেখতে, শুধু তারা মানুষ না। ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। অর্ণব মুখোপাধ্যায় ও হিন্দুলদের রিপোর্ট, এবিপি আনন্দ। দিলীপ ঘোষ কিংবা নন্দ ঘোষ নয়, যাবতীয় দোষ হচ্ছে সিপিএম এর, কারণ সিপিএম এর মানসিকতা এই পিটিএম আর পেছনে। পার্থবাবু দেখুন, প্রথম হচ্ছে যে এইটুকু বলি, আজকের মুখ্যমন্ত্রী গেছিলেন ওখানে আমাদের নিমতায়। সিপিএমের মানসিকতা কীরকম বোঝার জন্য উনি সাইড করছিলেন, যেটা আমি আপনাকে শুভু সেটাই বলছি, যে 1984 সালে কংগ্রেসের ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর বিপুল হাওয়ায় হচ্ছে এ রাজ্য থেকে 16 জন সাংসদ নির্বাচিত হয়েছিলেন, তারপরে একটা দিনের জন্য পোস্টপোল ভায়োলেন্স হয়নি। সালে এ রাজ্য থেকে কংগ্রেস এবং বিজেপি মিলিয়ে 26 জন সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ফল বেরোনোর পর থেকে একটা হচ্ছে পোস্টপোল ভায়োলেন্স হয়নি, দুটো ক্ষেত্রেই রাজ্যে ছিলেন বামফ্রন্ট সরকার। আমি বললাম যে বামফ্রন্ট সরকার আইন শৃঙ্খলা রক্ষা 92 সালের ওই দাঙ্গার পর এই রাজ্যে একটা দাঙ্গা লাগতে দেয়নি, এটা ছিল বামফ্রন্ট সরকার। স্কুলিংয়ের কথা যদি বলেন, আমি বলবো কে কাজ স্কুলিং নিয়েছেন জানি না, আজকের সন্ধে পর্যন্ত 236 জন বাম কর্মী 2011 সাল থেকে আজ পর্যন্ত মারা গেছেন, তাদের একজনও বিচার পায়নি। আমি বললাম যে আজকে তৃণমূলের কর্মী মারা যাও দুঃখের,
কিন্তু আমি বলছি যে তৃণমূলের কর্মীরা মারা যাচ্ছেন এবং আপনাদের প্রতিবেদনেই দেখতে পাচ্ছি এদের সম্পর্ক এক একজনের মামা ভাগ্নের মতো, একই দলে ছিলেন এবং একই ধরনের পেশার মধ্যে ছিলেন, এবং সেই ক্ষেত্রে ভেস্টেড ইন্টারেস্টের জায়গা থেকে দাঁড়িয়েও যদি খুন হন, সেই খুন কেন হবে? দ্য কোয়েশ্চেন ইজ অফ গভর্নেন্স। ফলে এখানে দাঁড়িয়ে একটা সরকার চলছে কি চলছে না, নির্বাচিত সরকার, সেটা তো বোঝারই উপায় নেই। একদিকে জয় শ্রীরাম আর একদিকে জয় হিন্দ, এই বলে চলছে ধ্বনি বিনিময় এবং তার সাথে চলছে পেটাপিটি। আমি বলছি বামেদের থেকে যদি শিখতে হয় এই সংস্কৃতিটুকু অন্তত শেখা উচিত ছিল যে মানুষকে সম্মান দিয়ে রাজনীতি করার জায়গাটা, যেটা গত 8 বছরে এই রাজ্যে পার্টিকুলারলি জলাঞ্জলি গেছে। বিজন, আমার পরিষ্কার প্রশ্ন প্রশাসনিক দিকটা থেকে, ঘটনার পর 2 দিন প্রায় হয়ে গেল, একজন লোক ধরা পড়লো, গণপিটুনি একজন লোক তার জন্য দায়ী। মানিকতলা কলকাতা শহরের মধ্যে একটা জিনিস তো পরিষ্কার যে গণপিটুনির ঘটনা, পার্থবাবুর সঙ্গে আমি সম্পূর্ণ একমত। পার্থ চট্টোপাধ্যায় বলছেন গোটা দেশে হচ্ছে, হ্যাঁ এটা গোটা দেশের প্রবণতা এবং মারাত্মক প্রবণতা, কিন্তু রাজ্যেও সেই বিষয়টা এক। এখানে কোরপানশা আমরা দেখেছি, বেহালার ঘটনা আমরা দেখেছি, জলপাইগুড়ি দেখেছি। আমি বলছি প্রশাসনের ওপর মানুষের আস্থা না থাকলে মানুষ আইন নিজের হাতে নেয় এক, আর প্রশাসনের যখন ঘটনাবলীর ওপর নিয়ন্ত্রণ না থাকে ঠিক গণপিটুনির ঘটনা ঘটে। এটা পশ্চিমবঙ্গে যেরকম সত্যি, পার্থবাবু যে গোটা দেশের কথা বলছিলেন সর্বত্র সত্যি। তার ঠিক আগে আপনি দিলীপ ঘোষের একটা বক্তব্য শোনালেন, তিনি বলছেন আইন শৃঙ্খলা এখানে নেই বলে পিটিয়ে মারার ঘটনা ঘটছে। একইভাবে যে আফরাজুলকে মারা হয়েছিল উত্তরপ্রদেশে, সেটা কি ওখানে আইন শৃঙ্খলা ছিল না? বিজেপি শাসিত সরকার সেখানে। প্রশ্নটা হলো এই ধরনের গণপিটুনির ঘটনা, আফরাজুলের ঘটনায় উত্তরপ্রদেশকে ফলো করবে না? আমি কোনো ঘটনাকেই কাউকে ফলো করতে বলবো না, আমি শুধু বলবো যে এই ধরনের গণপিটুনির ঘটনা আমাদের রাজ্যে শুধু নয় সারা দেশে যেমন চলছে, এখানেও এই ঘটনা ঘটেছে এবং কলকাতার বুকে। এটা আমাদের ভালো নিদর্শন নিশ্চয়ই নয়, কিন্তু একজন গ্রেফতার হতে পারে। এখানে কলকাতার বুকে এই ধরনের ঘটনা, যারা এই ধরনের ঘটনা, যদি চুরি করেই থাকে লোকটা, আমি তর্কের খাতিরে ধরলাম চুরি করেছে, তার মানে তাকে পিটিয়ে মারার অধিকার কে দিল তাকে? এবং সেটা ক্লাবের মধ্যে, যে ক্লাব কলকাতার বুকে অবস্থিত, তাদেরকে সাহস দিল কে? এবং তিনি এই কাজ করবেন কারা, কেন করবেন তাদের? এখানে প্রশ্ন হলো যে মানসিকতা কি আমরা কোথাও পিছিয়ে যাচ্ছি, মধ্যযুগের দিকে এগিয়ে যাচ্ছি, যে আমরা এই ধরনের ঘটনা ঘটাতে শুরু করব? সেখানকার এমএলএ কে? সেই ক্লাবটা কি সরকারের সাহায্য পেয়েছিল? কাউন্সিলর আর এমএলএ প্রশ্ন নয়, সেই ক্লাবটা কি সরকারের 2 লক্ষ টাকা পেয়েছিল? ক্লাবের যারা সদস্য তারা এই ঘটনা ঘটিয়েছে। এখানে ক্লাবের বিজেপির নয়, এটা তৃণমূল কংগ্রেসের ঘটনা নয়। এইভাবে এই দৃষ্টিভঙ্গিতে দেখুন। না না, কিন্তু এই প্রশ্ন তো উঠবে যে পুলিশ গ্রেফতারের সংখ্যাটা একে কমিয়ে রাখলো কেন? আপনি যদি এখন তাহলে কি কোনো সাপোর্ট পাচ্ছেন যারা খুনিরা একজন জলজান্ত মানুষকে যে কোনো কারণে হোক পিটিয়ে মারলো, তারা কি কোনো সাপোর্ট পাচ্ছেন পুলিশ এবং প্রশাসনের? আমি আর বিষয় দেব দুটো এক্সাম্পলারি উদাহরণ দিতে পারতেন। আপনি কুরপানশার কথা বললেন, আমি ধুপগুড়ির কথা বললাম, একাধিক ঘটনা। আমি বলছি যে আপনি যদি উদাহরণস্বরূপ শাস্তি রাখতে পারতেন, ভয় পেত। আপনি তো সেইভাবে দ্রুততার সাথে বিচার করতে পারেননি, পুলিশ তদন্ত করতে পারেনি, বহু জায়গায় ছাড় পেয়ে যাচ্ছে। মানে আপনাকে দৃষ্টান্তমূলক শাস্তি বলতে বলতে আরেকজন সিপিএম কর্মী খুন, খানিকক্ষণ আগেই যেটা বলছিলাম মথুরাপুরের অনির্বাণ বিশ্বাস রয়েছে ফোন লাইনে। অনির্বাণ, ঠিক কি অভিযোগ, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো সুমন, জানিয়ে রাখবো যে আজকে দুপুরবেলা মথুরাপুরের লালপুর মোড় এলাকা, সেখানে কিন্তু এই খুনের ঘটনা ঘটেছে। মৃত যে সিপিএম কর্মী, তার নাম হচ্ছে রাজু হালদার। যেটা জানা যাচ্ছে যে রাজু হালদার দুপুরবেলা যখন বাড়িতে ছিলেন, সেই সময় কিন্তু আচমকা 4 থেকে 5 জন দুষ্কৃতী তার বাড়িতে চড়া হয়। এরপরই কিন্তু ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয় এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় মথুরাপুর হাসপাতালে। সেখানে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসেন কান্তি গাঙ্গুলি। তিনি এসে জানান সেটি হলো যে এই সিপিএম কর্মী গত লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিয়েছিল এলাকায়, এবং তার যে হয়তো তৃণমূলের ক্ষোভের শিকার হতে হয়েছে তাকে, এবং তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরাই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে বলে সিপিএম এর নেতা কান্তি গাঙ্গুলি তার কিন্তু অভিযোগ। এর পাশাপাশি তৃণমূলের তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে শান্তনু বলে যিনি যুব সভাপতি হয়েছে, তিনি যে দাবি করছেন যে এটা সম্পূর্ণ একটি নিছক দুর্ঘটনা, কারণ আজকে তাস খেলছিলেন রাজু, সেই সময় তাসের আসরে বসে বচসায় জড়িয়ে পড়েন বন্ধু বান্ধবদের সাথে, এবং সেই জায়গা থেকে খুনের ঘটনা। একটা কথা বলেছি, সেটা হচ্ছে নির্বাচন। আপনি জানেন নির্বাচন কমিশন প্রথমে একটা বললো যে 30,000 যারা সাজাপ্রাপ্ত তাদের গ্রেপ্তার করতে হবে, তার মধ্যে মাত্র 10,000কে গ্রেপ্তার করা হলো, 20,000কে ছেড়ে রাখা হলো নির্বাচন করানোর জন্য। এবং তার নির্বাচন মিটে গেছে, রাজ্য প্রশাসনের দায়িত্ব, রাজ্য সরকারের ব্যবস্থা কি নেওয়া হয়েছে? আমি বলছি যে মানুষ ঠিক করবেন যে কোন সংস্কৃতি দায়ী, 34 না 8 সেটা দেখবেন।
আমি বলছি একটাই কথা, যে আপনাদের এই স্টুডিওতে সেই আলোচনা হলো যে কাকদ্বীপের সেই দম্পতি রাত্রেবেলায় যখন তারা মারা গেলেন এবং খুন করা হলো, আমি বললাম তখনও নবান্ন থেকে দাঁড়িয়ে পুলিশের বড় কর্তারা বলেছিলেন যে সেখানে শর্ট সার্কিটে মারা গেছে, অথচ গোটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেদিন পাওয়ার কানেকশন ছিল না। আজকে মথুরাপুরে দিনে দুপুরে এই কর্মী যখন মারা যাচ্ছেন, তখন হচ্ছে সেখানে তৃণমূলের নেতারা এখন বলা শুরু করছেন তাস খেলতে খেলতে মনে হচ্ছে, অথচ কুপিয়ে খুন করা হচ্ছে। নিজেরা মার্ডার করছে আর দিল্লিতে এক শ্রেণীর মিডিয়াকে দিয়ে বলছে আমার এতজন খুন হয়েছে, সব মিথ্যে কথা। আমি খুনের রাজনীতি বিশ্বাস করি না, একটাও খুন হয়নি বেঙ্গলে ওদের, বরঞ্চ উপরন্ত আমাদের লোকেরা খুন করেছে। ওরা কেন করবে এটা? একজনের বিরোধী খুন। আমার প্রশ্ন হচ্ছে, যখন তৃণমূল কর্মী মারা যাচ্ছে তখন হলো রাজনৈতিক খুন হচ্ছে বিজেপির দ্বারা, এবং মানে নদিয়ার থেকে শুরু করে আজকে মানে যে দক্ষিণ চব্বিশ পরগনার যে খুন হলো, মানে আমি বলছি যে খুনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মানতে হবে। মানে পরিষ্কার, আপনি প্রশাসক, আপনি যদি না মানেন তাহলে পুলিশ তো অ্যাড্রেস করবে না। না খুনের পুলিশ তো হচ্ছে, পুলিশ তো সহজেই তৃণমূল খুন হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানতে হবে যে রাজ্যে হিংসা হয়। রাজনৈতিক ব্যঙ্গচিত্র নিঃসন্দেহে জয়ের আনন্দের সময় এই রাজনৈতিক ব্যঙ্গচিত্র তৈরি, আর ডন কো পাকড়না মুশকিল হি নেহি নামুমকিন হ্যায়। বিপুল সংখ্যা নিয়ে বিরোধীদের ধরাছোঁয়ার বাইরে গিয়ে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার বোঝালেন যে আপাতত অন্তত তিনিই ডন। এই নিয়ে আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্র, তবে পুরোটাই 1978 সালে সেই বিখ্যাত ডন ছবির সুপারহিট গানের ছায়া। দেখুন, হাসুন, কোনো সন্দেহ নেই, কিন্তু ওই শর্ত একটাই, কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। আরে দেশবাসী, মুখে পের হাসি, ক্ষমতায় আসি আমি বারবার, জানি দিবানিশি চেঁচিয়েছে পিসি, বিনি বিডি দিসি চৌকিদার, চৌকিদার চৌকিদার, চৌকি চৌকি চৌকিদার, মোদি 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 মোদি। চৌকিদার চৌকিদার, চৌকি চৌকি চৌকিদার। আর দিদি যে ভেবেছিলেন আমাকে বানিয়ে দেবে ভিলেন, সে স্বপ্ন ছাড়খার, ফিরলো চৌকিদার। চোরের মায়ের বড় গলা, বাপুকেও মানুষ দেখায় কলা, বিরোধী পগার পার, ফিরলো চৌকিদার। দেশের ওই টুকরা গ্যাং খেলো যে ওরাই ল্যাং, বিরোধীরা সবাই ফাঁড়। চৌকিদার চৌকিদার, চৌকি চৌকি চৌকিদার। গতকালই রাজ্য বিজেপিতে যোগ দেন অভিনেত্রী অঞ্জু ঘোষ। তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে যে বাংলাদেশি অভিনেত্রীকে বিজেপি কি করে দলে নিল। আজকে বিজেপি প্রেস কনফারেন্স করে তার বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট দেখিয়ে দাবি করেন যে অঞ্জু ঘোষ আসলে ভারতীয়, যদিও জন্মসাল নিয়ে কিছু বিভ্রান্তি আছে। আমি সেই আলোচনায় আসবো, তার আগে খবরটা দেখাবো। জন্ম থেকে আজ পর্যন্ত ওনার পরিচয় যে তিনি একজন ভারতীয় নাগরিক। সদ্য বিজেপিতে যোগদানকারী অঞ্জু ঘোষের নাগরিকত্ব নিয়ে তৃণমূল যে প্রশ্ন তুলেছে, বৃহস্পতিবার এভাবেই তার জবাব দিল বিজেপি। অঞ্জু ঘোষের ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সামনে এনে দাবি করল তিনি ভারতীয়। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তারা সার্টিফিকেট ইস্যু করেছে, ইন্ডিয়ান পাসপোর্ট S526539। লোকসভা ভোটের পর থেকে বিজেপিতে যোগদানের হিড়িক শুরু হয়েছে। বুধবার সেই তালিকায় নাম লেখান অভিনেত্রী অঞ্জু ঘোষ। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন তিনি। ৮এর দশকের শেষ দিকে বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন অঞ্জু ঘোষ।
বুধবার তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরই তৃণমূলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী টুইট করেন, ভারতীয় জনতা পার্টি খুব তাড়াতাড়ি বাংলাদেশি জনতা পার্টি হয়ে যাবে। বাংলাদেশি অভিনেত্রী বিজেপিতে যোগ দিলেন, অসাধারণ, আক্ষরিক অর্থে আন্তর্জাতিক পার্টি। তৃণমূলের এই টুইটের ওপর ভিত্তি করে প্রশ্ন ওঠে, তাহলে কি অঞ্জু ঘোষ বাংলাদেশি নাগরিক? যদিও বুধবার যোগদানের সময় নাগরিকত্ব প্রসঙ্গটি এড়িয়ে যান অঞ্জু ঘোষ এবং দিলীপ ঘোষ। ভালো লাগছে। আমি যেভাবে কাজ করি মানে খুবই সিরিয়াস, আমি যে জিনিসটা করি খুব সিরিয়াসলি করি। সময় কথা বলবে। না, আমাদের নাগরিকত্ব আমরা জন্মই গ্রহণ করিনি, আমার পিতামাতা সব এখানে। শ্রীমতী অঞ্জু ঘোষ, বেদের মেয়ে জোসনা, ভারতীয় জনতা পার্টিতে নিজেকে যুক্ত করার জন্য এই সবচেয়ে বড় পরিবার বিশ্বের মধ্যে, সেই পরিবারে নিজেকে সামিল করলেন। লোকসভা ভোটের আগে তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ও গাজী নূরের উপস্থিতি ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। ফিরদৌসকে সঙ্গে সঙ্গে বাংলাদেশে ফিরে যেতে নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তার নাম কালো তালিকাভুক্ত করা হয়। দেশে ফিরে যেতে হয় আরেক বাংলাদেশি অভিনেতা গাজী নূরকেও। আর এই প্রেক্ষাপটেই বিজেপিতে যোগদানকারী অঞ্জু ঘোষের নাগরিকত্ব বিতর্কে সরব হয় তৃণমূল। যেই কেউ এলো পতাকা ধরিয়ে দিয়ে নাচানাচি শুরু করলো। ফরেন সেল থেকে সেখানে নিতে পারে, দিলীপ ঘোষ কি করে নেবে? মানুষ ধরার দল হয়ে যায়, একে ধরছে, ওকে ধরছে, ওকে ধরছে, ওকে ধরছে। বিজেপিও তথ্যে ভর করে পাল্টা সুর চড়িয়েছে। আমার মনে হয় তার অ্যাটলিস্ট ববি হাকিমের যাগ্যে আমি জানতাম না, আমার ভুল হয়ে গেছে, এইটুকুনি বললেই সাধারণ মানুষ খুশি হবে, আমরা খুশি হব। কলকাতা পুরসভার তরফে ইস্যু করা বার্থ সার্টিফিকেটে নাম রয়েছে অঞ্জু ঘোষ, পাসপোর্টেও নাম রয়েছে অঞ্জু ঘোষ, তবে প্যান কার্ড এবং ভোটার আইডিতে নাম রয়েছে জ্যোৎস্না অঞ্জু ঘোষ। বার্থ সার্টিফিকেট, পাসপোর্টে অঞ্জু ঘোষের জন্ম তারিখ 17 সেপ্টেম্বর 1966 থাকলেও প্যান কার্ডে রয়েছে 8 সেপ্টেম্বর 1967। বিজেপি অঞ্জু ঘোষের যে বার্থ সার্টিফিকেট দিয়েছে তাতে রেজিস্ট্রেশন নাম্বার 2917, কিন্তু কলকাতা পুরসভার ওয়েবসাইটে অঞ্জু ঘোষ নাম দিয়ে সার্চ করলে দুটি রেজাল্ট আসছে, যাতে অঞ্জু ঘোষ এবং তার মা বাবার নাম মিলে গেলেও রেজিস্ট্রেশন নম্বর আলাদা। একটিতে 1131, আরেকটি আবার 9891। এতগুলো রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কলকাতা পুরসভার তরফে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। প্রণয়দা, এতগুলো তথ্য এবং ডকুমেন্টস এ তো প্রমাণ করছে যে এইখানেই অঞ্জু ঘোষ জন্মেছেন, কিন্তু আমি বলছি যে এই তো জন্ম তারিখ কোথাও মিলছে না। কর্পোরেশনের মিউনিসিপ্যালিটির বার্থ সার্টিফিকেট বলছে 17/9/1966, আর প্যান কার্ড বলছে 8/9/1967। আমি বলছি এ তো অসঙ্গতি রয়ে গেছে। বার্থ রেজিস্ট্রেশনে আমি দেখছি রেজিস্ট্রেশন নাম্বার দুবার দু রকম এসছে। এ তো আপনাদেরই দেওয়া ডকুমেন্টস, এবিপি আমাদের অন্তর্তদন্ত নয়। দেখুন, একজন আমাদের দলে জয়েন করেছেন এবং জয়েন যখন করেছেন আমরা নিশ্চয়ই এই সার্টিফিকেটগুলো তাদের কাছে দেখতে চাই না। এবার যখন বিতর্কটা শুরু হয়েছে তার জন্য এটা প্লেস করা হয়েছে। এতে যদি কোনো তথ্যগত কোনো বিচ্যুতি থাকে তো যার ডকুমেন্টস এগুলো সে নিশ্চয়ই এগুলো দেখবে, বিষয় সেটা না। আমি আবার বলছি যে এই ডকুমেন্টস কিন্তু প্রমাণের জন্য যথেষ্ট যে অঞ্জু ঘোষ ভারতেই জন্মগ্রহণ। দেখুন, এরকম অনেক সময় হয় যে ভোটার কার্ডে যে ডেটটা দেওয়া থাকে বা যে সালটা দেওয়া থাকে, অনেক সময় সেটা অনেকের ক্ষেত্রে আছে সেটা মিলে না, মানে এরকম আছে, হয়তো কারেকশন করা দরকার ছিল, অনেকে কারেকশন করেনি। তো এই তথ্যগুলো আমার দুঃখ এই কারণে যে ধরুন এর আগেও অনুপম হাজরা গ্রেট খালিকে নিয়ে এসেছিলেন তার নির্বাচনী প্রচারে, যখন তিনি নমিনেশন জমা দিচ্ছেন সঙ্গে ছিল, তিনি মার্কিন নাগরিক। আমি দেখলাম না ভারতবর্ষের বিদেশ মন্ত্রক থেকে কোনো ব্যবস্থা নেই, যেটা ধরুন বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে তৃণমূলের কোথাও ছিল বলে। আপনি আমার সঙ্গে একমত কিনা যে ফিরদৌস যিনি বাংলাদেশি নাগরিক তিনি আমার এখানকার কোনো প্রার্থীর হয়ে প্রচার করতে পারেন না? গাজী নূর তিনি তো তার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও পশ্চিমবঙ্গে থেকেছেন এবং প্রচার করছেন, মানে গ্রসলি ইলিগাল। কিন্তু ওটা ভোটার আইনে, নির্বাচনী আইনে কিছু নেই। আমি বলছি যেটা যে সেটা যদি অন্যায় হয়ে থাকে, আপনি নাগরিক হিসেবে মানেন কিনা? না, অনুপম আমার এখানে ভোট, আমার দেশের ভোট, বাংলাদেশের নাগরিক আর প্রচার করবে। অনুপম হাজরা গ্রেট খালিকে নিয়ে এলো মার্কিন নাগরিক, একদম কালো তালিকাভুক্ত করা উচিত, মানে বিদেশ দপ্তরের ব্যবস্থা নেওয়া উচিত। আচ্ছা, কেন প্রধানমন্ত্রী নির্বাচন চলাকালীন অক্ষয় কুমারকে সাক্ষাৎকার দিল কেন বলুন তো? তিনি তো কানাডার নাগরিক। অক্ষয় কুমার এমনকি ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজেও উঠেছিলেন, তার ছবি রয়েছে। তিনি অন্য জায়গার নাগরিক, কানাডার নাগরিক।
তাহলে এই প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে কোথাও কি বিজেপির সঙ্গে সংযোগ থাকলে তার 7 গুণ মাপ হয়ে যাবে, আর অন্য ইন্টারভিউ দেওয়া যাবে না, কিন্তু আরেকটা বিদেশি সাংবাদিক বলে আপনি খেয়াল করবেন যে বিজেপির যে ধ্বনিটা এখন পলিটিক্যাল স্লোগানের মতোই করেই জয় শ্রীরাম থেকে এটা ট্রান্সফর্ম হচ্ছে যেমন জয় মা কালী। আসলে এই যে একটা পশ্চিমবঙ্গের পার্টি তার যে হিন্দি বলয়ের যে বৈশিষ্ট্য সেটা ছেড়ে বাংলা বলয়ের বৈশিষ্ট্যের মধ্যে ঢুকবেন, ফলে এই যে নায়ক নায়িকা নির্বাচন এবং দলবদলের ক্ষেত্রেও আপনি বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু এমনি কাজ করেননি, যে গ্রাম বাংলায় যে আইকন হিসেবে তাকে ব্যবহার করার জন্য ভোটে আসলে এই চেষ্টা। আমার যেটা মনে হয় যে আমার জ্যোৎস্না বা অঞ্জু ঘোষ, জ্যোৎস্না অঞ্জু ঘোষ থেকেও আমার বেদের মেয়ে জ্যোৎস্নাটা খুব বেশি আকর্ষণীয়, কারণ এটা একেবারেই পশ্চিমবঙ্গের একেবারে ওপরের দিককার একজন নেতা, তিনি কাউকে একটা বলেছিলেন দল ছাড়ার সময়। আবার আমরা দেখেছি যে এই রাজ্যের ক্যাবিনেটে আছেন এরকম রেজ্জাক মোল্লা, তিনিও নাকি কাউকে একটা উল্লেখ করেছেন। আসলে এই কনোটেশনটা অন্যভাবে এখন একটা গাইছে, তার জন্য এখন ত্রুটি বের করা হচ্ছে। আমি বলি কারণ আর একটা আছে, বৈদিক কোন সংস্কৃতি বেদের মেয়ে জ্যোৎস্না আপনি নিয়ে যেতে চাইছেন কিনা একটা কথা বলি, সেটা হচ্ছে কে কোন রাজনৈতিক দল কাকে যোগদান করাবে সেটা তাদের নিজস্ব ব্যাপার, একদম নিজস্ব ব্যাপার। কিন্তু তার নাগরিকত্ব নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে সেটাকে ক্লিয়ার করা উচিত, এবং সেটা মানে চেষ্টা করছে। হতে পারে তিনি নাগরিক কি নাগরিক নন, এবং বিদেশ মন্ত্রক তার প্রমাণ দেবে, বলবে, আরো কিছু করবে, ওই অন্যদের তাড়িয়ে টাড়িয়ে দিয়েছিল, এরকম কি করবে আমি জানি না। না না করবে কেন, আজকে তো একদম প্রপার ভ্যালিড ডকুমেন্ট দিয়ে দিয়েছে। হিসাব করলে তো আবার তাড়িয়ে টাড়িয়ে দেয়, মানে যদি ওরকম কিছু হতো নিশ্চয়ই কিছু করতো। আমি বলতে চাইছি অন্য একটা কথা, সেটা হচ্ছে প্যান, আধার, ভোটার এইসব দেখাচ্ছেন, দেখাতে হচ্ছে আর কি সাংবাদিকদের সামনে। আসামে যে ব্যাপারগুলো হলো, এত লোকজনকে তাড়ানো হলো, তাদের তো প্যান আধার সব ছিল, বিভিন্ন ক্যাম্পে করে দিচ্ছিল। বলেন প্যান আধার সব ছিল, তারপরেও এনআরসির নাম করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পগুলোকে রাখা হচ্ছিল। এখানে কি হচ্ছে এই ঘটনাগুলোকে, এটা অবশ্য বিজন 71 সালের আগে দেখতেই পাচ্ছ, জন্ম 66। হ্যাঁ আমি ওই আইনটাও 71 সালের আগে, কিন্তু এই প্যান আধার ভোটার কার্ড দেখাচ্ছে কেন? আমি বলতে চাইছি এগুলো কি পরবর্তীকালে এখানে স্টেপ নেওয়ার একটা আমি পরবর্তী পদক্ষেপ এবং রাজনৈতিক চাপানুতরের পরে স্টেপে যাওয়ার আগে দ্রুত আপনাদের দেখাবো যে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় তার টুইট, এবং সেই টুইটের প্রতিবাদে আজকে তৃণমূলে নবগঠিত বঙ্গজননী বাহিনী তাদের প্রতিবাদ। পাশাপাশি এবিপি আনন্দেরই একটি অনুষ্ঠান, শুনুন প্রধানমন্ত্রীকে লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদও করে বঙ্গজননী বাহিনী। দেখুন, ভারত জুড়ে যে অত্যাচার ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস করছে, তার প্রতিবাদে বাংলার ঘরে ঘরে মায়েরা আজকে শঙ্খ বাজিয়ে যুদ্ধ ঘোষণা করলো রাজনৈতিকভাবে। মেঘালয়ের রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায়ের টুইটে প্রতিবাদের রাস্তায় নামল তৃণমূল। নতুন মোদী সরকার গঠনের পরই যে শিক্ষানীতির খসড়া সামনে আসে তাতে মাতৃভাষা ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক করা হয় হিন্দিকে। এরপরই ক্ষোভ উগড়ে দেয় দক্ষিণের রাজ্যগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে সরব হন। চাপের মুখে পিছু হটে কেন্দ্র জানায় হিন্দিকে আবশ্যিক করা হচ্ছে না। এর মধ্যেই হিন্দির বিরোধিতাকারীদের কটাক্ষ করে টুইটারে তথাগত রায় লেখেন, অসম, ওড়িশা, মহারাষ্ট্র অহিন্দিভাষী রাজ্য, তারাও হিন্দির বিশেষ বিরোধ করে না। দ্বিতীয়, বাংলা বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজির দেশ, তাহলে বাঙালি কেন হিন্দি শিখবে? প্রথমত, এই 4 জন মনীষীর সঙ্গে হিন্দি শেখার কি বিরোধ তা আমার বোধগম্য হলো না। দ্বিতীয়ত, হায় এদেরকে বোঝাবে এই মনীষীদের কাল বহুদিন গত, তারপর বাংলার বৃহৎ অংশও গত। এখন বাঙালি ছেলেরা হরিয়ানা থেকে কেরল পর্যন্ত সব জায়গায় ঘর ঝাড় দেয়। বাঙালি মেয়েরা মুম্বাইতে বাট ডান্স করে, যা আগে অকল্পনীয় ছিল। তার টুইটার দেখে মনে হয় হি ইজ মোর দ্যান এ পার্টি ম্যান। কনস্টিটিউশন পোস্টে থেকে যেটা করা যায় না সেটাও তিনি জানেন না। তিনি বাংলার মেয়েদের বলেছেন, বাংলার মেয়েরা, আমার কথাটা বলতে লজ্জা লাগছে, এটা আমার কথা নয়, কিন্তু উনি যেটা বলেছেন আমি ওনার কথাটা বলছি ধিক্কারের সাথে, ঘৃণার সাথে, বিক্ষোভের সাথে। উনি বলেছেন বাংলার মেয়েরা তো বম্বে থেকে ডান্স বারে কাজ করে, বাট ডান্সার। আমি এই বিজেপি পার্টিকে বলবো নিজেদের জিভ কন্ট্রোল করুন। এই টুইটের প্রতিবাদে বৃহস্পতিবার হাজরা মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয় তৃণমূলের বঙ্গজননী বাহিনী। শুধু নোংরামি করা, শুধু বিরুদ্ধাচরণ করা মহিলাদের, এটাই কি সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে?
ভারতীয় জনতা পার্টির, কারণ তিনি একটা প্রদেশের রাজ্যপাল হলে তিনি আসলে আরএসএস এর একজন সদস্য ছিলেন এবং আছেন কিনা আমি এখন তাও জানি না। বিজেপি অবশ্য পাল্টা যুক্তি খাড়া করেছে। মহিলাদের সম্মানের জন্য কোনো কিছু করলে খারাপটা কি, তাদের অধিকার আছে, করেছে, কিন্তু তার আগে তো ওদের উত্তর দিতে হবে। তথাগত বাবুর কথার উপরে তারা বলছেন আগে বলুন সুজেট জর্ডন বলে একজন ভদ্রমহিলা যখন রেপ্ট হয়েছিলেন ওনাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন সাজানো ঘটনা, আগে তার উত্তরটা দিক। পাশাপাশি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। 2014-তে নরেন্দ্র মোদীজি যেভাবে এসেছেন এবং উনি এসে যেভাবে আজকে শিল্পের ইন্ডাস্ট্রিয়াল জায়গাটাকেও যেভাবে উনি আজকে ভারতবর্ষের মধ্যে যে জায়গাটা বাড়িয়েছেন, একটা জায়গা তৈরি করে দিয়েছেন, আমরা কিন্তু কংগ্রেসের সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখব স্বাধীনতার পর থেকে যদি আমরা তুলনা করি আমাদের ভারতবর্ষ অনেক বেশি এগিয়ে গেছে। আমাদের ভারতবর্ষ বিশ্বের দরবারে একটা জায়গা করে নিয়েছে, কারণ আগে ভারতবর্ষের নাম কেউ জানতো না। আমি যখন একবার জাপানে গেছিলাম তখন শুনেছিলাম দার্জিলিং টি চেনে, ভারতবর্ষকে চেনে না, এরকমও শুনেছি আমি অনেকের কাছে। তৃণমূলের বঙ্গজননী বাহিনীর বিক্ষোভের প্রতিবাদে প্ল্যাকার্ডও চোখে পড়ে। বিবেকানন্দ নয়, রবীন্দ্রনাথ নয়, নজরুল নয়, আমাদের মনীষীরা নয়, ভারতবর্ষের সংগ্রাম যারা করেছেন স্বাধীনতার জন্য, ভারতবর্ষকে যারা চিনিয়েছেন তারা নন, এরা কেউ নন। নরেন্দ্র মোদী নাকি ভারতবর্ষকে বিশ্বের মাঝে চিনিয়েছেন। সব মিলিয়ে বিজেপি সাংসদ থেকে প্রাক্তন বিজেপি নেতা তাদের মন্তব্য ঘিরে টানাপোড়েন তুঙ্গে। এবিপি আনন্দ। এই মুহূর্তে সবথেকে বড় খবর সন্দেশখালীতে বিডিও প্রহিত। আমি বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, ঠিক কি হয়েছে ঘটনা? দেখতে পাচ্ছি সেই ফুটেজ। সুগন্ধা, আজকে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিডিও কৌশিক ভট্টাচার্যের কাছে তৃণমূলের জনপ্রতিনিধিরা, বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি তারা দেখা করতে আসে। তারা বেশ কয়েকদিন ধরেই তার কাছে আসছিলেন এবং বিডিও কৌশিক ভট্টাচার্যের অভিযোগ যে তৃণমূল পরিচালিত এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সদস্যরা যে ফোনি যে দুর্যোগ গেল সেই আবাস যোজনা এবং অন্যান্য আবাস যোজনা কিছু টাকা পয়সা নিয়ে আর্থিক তছরূপ করেছিল, সেই তছরূপ তিনি ধরে ফেলেছিলেন। আজকে তার সঙ্গে আচমকাই তারা জনপ্রতিনিধিরা দেখা করতে আসেন এবং তাদের সঙ্গে বাদবিবাদ চলাকালীন ওই জনপ্রতিনিধিরা মধ্যে একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান তাকে আচমকাই মারধর করতে শুরু করেন। তারপরে তার অনুগামীরা তাকে মারধর করে, রীতিমতো তার চেম্বারের মধ্যে থেকে মাটিতে ফেলে পেটানো হয় এবং তার যারা ওই অফিসের কর্মচারী যারা বাধা দিতে গেলে তাদেরকে মারধর করা হয়। অফিসে ভাঙচুর চালানোর রীতিমতো প্রায় 200-250 তৃণমূল কর্মী তারা তাণ্ডব চালায় বলে বিজেপি বিডিওর অভিযোগ এবং সেই অভিযোগের পর বিডিওকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে। তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি এবং অন্যান্য কর্মীদের অভিযোগ তাদেরকে রীতিমতো আগ্নেয়াস্ত্র দেখিয়ে যে গোটা ঘটনাটি সিসিটিভির ক্যামেরা বন্দী হয়েছিল সেই সিসিটিভির হার্ড ডিস্ক পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। অফিসে তাণ্ডব চালানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে যাওয়া হয়েছে। পুলিশদের জানিয়েছে এখনো তারা কোনো লিখিত অভিযোগ পাননি, তবে ঘটনার কথা স্বীকার করেছে পুলিশ এবং বিডিও এই মুহূর্তে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন যে শাসক দলের জনপ্রতিনিধিরা তার উপর হামলা চালিয়েছিলেন, কেন তিনি বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ধরে ফেলেছিলেন। যদিও জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন যে সেখানে কোনো শাসক দলের জনপ্রতিনিধি ছিল না, সেখানে সিপিএম এবং বিজেপির লোকজন ছিল, তারা বিডিওকে মারধর করেছে, এই ঘটনার সঙ্গে কোনোভাবে শাসক দলের যোগ নেই। এর পাশাপাশি তিনি এও বলেছেন যে যদি শাসক দলের কেউ যুক্ত থাকে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ে বিজেপি কটাক্ষ করেছে তৃণমূল নেতাকে, তার জ্যোতিপ্রিয় মল্লিককে। তার বক্তব্য যে সেখানে তাদের কোনো জনপ্রতিনিধি সেখানে ছিল না, সেখানে তৃণমূলেরই জনপ্রতিনিধিরা ছিল এবং তারা বিডিওর উপর হামলা চালিয়েছে। ধন্যবাদ সমীরণ। অর্থাৎ বুঝতেই পারছেন যে অভিযোগটা মারাত্মক, সেটা হচ্ছে শাসক দলের কর্মীরা তারা প্রশাসনের অংশ বিডিও সেখানে আঘাত হানছে। আমি দ্রুত আপনাদের দেখাতে চাইবো যে গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির কথা হলো পুরসভার পর এবার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত দখল করলো বিজেপি। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের ঝোড়ো ব্যাটিং এর পর বাংলায় রাজনৈতিক আবহটাই বদলে গেছে। 2011-র পর তৃণমূলে যোগদানের যে স্রোত উঠেছিল 2019-এ সেই ছবিটাই বদলে গেছে। হিড়িক লেগেছে বিজেপিতে যোগদানের। এই পরিস্থিতিতে জেলায় জেলায় দলে যোগদান মেলা আয়োজন করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এদিন নৈহাটি রেল ময়দানে দিলীপ ঘোষ ও অর্জুন সিংহের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে কয়েক হাজার কর্মী সমর্থক যোগ দেন বিজেপিতে। আমি বলেছিলাম 2019-এ হাফ, 21-এ হাফ হয়ে গেছে, সাপ বাকি আছে। 21 অবধি যাবে কিনা আমি জানি না,
যেভাবে ভেঙে পড়ছে তাসের ঘরের মতো টিএমসি, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত, জেলা পরিষদ, সমিতির মেম্বার সব ফোন লাগাচ্ছে বিজেপি জয়েন করুন। আমরা যোগদান মেলা করছি সব জায়গায়, বিজেপি যোগদান মেলা, হাজার হাজার লোক চলে আসছে। 2019 লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির অভূতপূর্ব উত্থানের পরপরই উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া, নৈহাটি, হালিশহর ও ভাটপাড়া পৌরসভা তৃণমূলের কাছ থেকে দখল করেছে বিজেপি। এই প্রেক্ষাপটে একের পর এক পঞ্চায়েতেও থাবা বসাচ্ছে গেরুয়া শিবির। বৃহস্পতিবারই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সহ 18 জন সদস্য তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। ফলে নারায়ণগড় 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে। গড়বেতাতে একজন অঞ্চল প্রধান সহ পুরো অঞ্চল আমাদের কয়েকদিন আগেই জয়েন করেছেন। আজকেও নারায়ণগড় ওই এলাকা থেকে অঞ্চল প্রধান সহ ওখানকার সবাই জয়েন করছেন। যে কজনকে জয়েন করিয়েছে গ্রাম পঞ্চায়েত অমুক তসুক, সেগুলো হচ্ছে বন্দুকের জোরে, টাকার লোভে। এগুলো হৃদয় থেকে কেউ আসেনি, জোর করে অনেককে শুনেছি তুলে এনেছে। তবে এগুলো সব আবার ঘুরে তৃণমূলে আসবে। অনেকে আমাদের সঙ্গে ফোন করেছে, 2 মাসের মধ্যে পুরো বিজেপিটাই তৃণমূলে চলে আসবে। বাঁকুড়া বিষ্ণুপুর লোকসভাতেও ঘাসফুল ঝরিয়ে ফুটেছে পদ্ম। এরপরই ওন্দা বিধানসভার নাকাইজুড়ি, চিঙ্গানি, রতনপুর, চূড়ামণিপুর সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান সহ তৃণমূলের টিকিটে জেতা সদস্য যোগ দিয়েছেন পদ্ম শিবিরে। বৃহস্পতিবার বিজেপির বিজয় মিছিলে পা মেলাতে দেখা যায় নবাগতদের। তৃণমূলের সঙ্গে কাজ করা যাচ্ছে না, তার জন্য ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। জনগণ উন্নয়নের স্বার্থে ভালো কাজ করার জন্য আমি পঞ্চায়েতের প্রধান হিসাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। এদিনই নদিয়া রানাঘাটে তৃণমূল, কংগ্রেস ও সিপিএম এর বহু কর্মী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জানি না 2 বছর চলবে কি 1 বছর চলবে, এই সরকার রোজ তার প্রতিনিধিরা পালিয়ে আসছেন, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত, তারা বিজেপিতে যোগ দিচ্ছেন। কেউ ওই স্বৈরাচারী পার্টি আর স্বৈরাচারী সরকারের সঙ্গে থাকতে চাইছে না, সবাই মুক্তি চাইছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও একই দৃশ্য। জলপাইগুড়ি সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে। 11 সদস্যের এই পঞ্চায়েতের প্রধান নীলিমা অধিকারী সহ 7 জনই তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। ফলে পঞ্চায়েতের রাশ এখন বিজেপির হাতেই। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানিক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এশিয়াস লার্জেস্ট হোটেল স্কুল চেইন, রশ্মি সিমেন্ট, গড়ে তুলুন বিশ্বাস। সলিস লঞ্চ অফার 12 লাখ থেকে শ্রাচি রেনেসা টাউনশিপে। সহযোগী নিবেদক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংকার টু এভরি ইন্ডিয়ান। রাজা লিপসিপ ম্যাঙ্গো অ্যান্ড লিচি ড্রিঙ্ক, প্রতিটি সিপে মজাই মজা। সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। গঙ্গোত্রী কচ্চিখানে সর্ষের তেল এবং শুদ্ধ মশালা। অশোকা ফুটওয়্যার, পড়লেই জানবেন স্পাইস আপ, রিচার্জ উইথ মশালা ম্যাজিক। Glocus, always in focus. PACE, #1 Medical and Engineering Coaching Institute in Kolkata. আদি মোহন কাঞ্জিলাল, কলকাতা এবং শিলিগুড়ি।